নমস্কার, আমি বিপুল। এতদিন আপনারা প্রিয়াঙ্গীকে শুনে এসেছেন। আজ তার শরীরটা একটু খারাপ, তাই তার বদলে আমাকে শুনতে পাচ্ছেন আপনারা। আজ আপনাদের জন্য রয়েছে একটি ভয়ের গল্প। আজকের গল্পটা অন্যরকম। এতদিন আমাদের চ্যানেলে আপনারা শুধু গোয়েন্দা গল্প বা থ্রিলার গল্পই শুনেছেন। আজকের গল্পটা প্রথমবার একটি হরর থ্রিলার, ক্রাইম থ্রিলার নয়, হরর থ্রিলার। আজকের গল্পে ভয় আছে, তন্ত্র আছে, আছে তন্ত্রের আচার আচরণ, এবং আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। শুনতে থাকুন আজকের গল্প হোমাগ্নি ঘোষের কলমে সোরেঙ্গের মেঘ। হঠাৎ সঞ্চারীর ডাকে ঘুমটা ভেঙে গেল অয়নের। একটা দমকা প্রচণ্ড ঠান্ডা কনকনে বাতাস এসে সমস্ত কাঠের ঘরটাকে যেন আরও শীতল আর ভারী করে তুলেছে। কাঠের জানলার পাল্লা আধখোলা। একটা ধোঁয়াশা মাখা মেঘ এসে ঝাপটা মারল ঘুমন্ত অয়নের গালে। তখনই শুনতে পেল পাশে বসা সঞ্চারীর ভয় মাখা গলা, যেন বহুদূর থেকে ভেসে আসছে কোনো প্রাচীন বিবর্ণ গুহার অন্দরমহল থেকে। শুনতে পাচ্ছি শয়ন? আবার সেই শব্দটা আমি না করেছিলাম এখানে আসতে, তোকে শুনিসনি? কি ভয়ানক! একটা চাপা আর্তনাদ করে সঞ্চারী চোখ বন্ধ করল। অয়ন ধাতস্থ হতে থাকলো আস্তে আস্তে। আর তারপরই কানে এলো সেই মিষ্টি মাদকতা মাখা তীব্র অথচ শান্ত বাঁশির শব্দটা। শব্দের উৎস ওদের হোমস্টের পিছনের মেঘ কুয়াশা মাখা প্রাচীন সবুজ সেই রহস্যময় পাইন বনটা। বাঁশির সুরটা কিছু যেন বলতে চায়, যেন টেনে নিয়ে যেতে চায় সেই পাইনের জঙ্গলে। অয়নের কেমন ঘোর লেগে যায়। মন্ত্রমুগ্ধের মতো সে ভয়ে ভয়ে দাঁড়ায়। তারপর কোনো মতে পাশে রাখা জ্যাকেটটা গায়ে দিয়ে বাইরে বারান্দায় এসে দাঁড়ায়। পাহাড়ের গায়ে মেঘের দল এসে ভিড় করেছে কোনো এক অদ্ভুত সুরে। আরও নির্জন হয়ে গহন অরণ্যের ফেলে আসা কোনো অভিশাপ যেন ধীরে ধীরে গ্রাস করছে অয়নকে। স্যান্ডেলটা কোনো মতে পায়ে গলিয়ে কাঠের সিঁড়িটার দিকে এগোতে গিয়েই টের পেল হাত ধরে টানছে কেউ। পিছনে তাকিয়ে দেখল সঞ্চারী। অস্বাভাবিক গলায় বলছে, অয়ন, কিছুতেই যাবি না। তোকে আমি কিছুতেই যেতে দেব না। তোকে বলেছিলাম অভিশাপ আছে এই পাইন বনে। দেখ দেখ কেমন কিলে খেতে আসছে আমাদের। দল দল মেঘের দল বিশাল বিশাল পাইনের মাথায় আরও ঘন হয়ে জাঁকিয়ে বসতে থাকে। পাহাড়ের নিস্তব্ধতা আরও বাড়তে থাকে। অয়নের সঞ্চারীকে অচেনা লাগে। তীব্র একটা বিরক্তিতে ধাক্কা মারে অয়ন সঞ্চারীকে। অবাক চোখে সঞ্চারী দেখে কাঠের সিঁড়ি বেয়ে নিচে নেমে পাহাড়ের ঢাল বেয়ে এগোতে যায় অয়ন পিছনের সেই মেঘে ঢাকা পাইনের জঙ্গলের দিকে। বাতাসে কোনো শব্দ নেই, শুধু একটা মিষ্টি বাঁশির সুর সমস্ত পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছে। 6 মাস বিয়ে হয়েছে অয়ন আর সঞ্চারীর। কলেজ জীবন থেকে প্রেম। অয়ন এখন একটি বেসরকারি অফিসে কাজ করে আর সঞ্চারী একটি এনজিওতে অনাথ বাচ্চাদের নিয়ে মত্ত। দুজনেই দুজনের জগৎ নিয়ে কাজে ব্যস্ত। তার মধ্যেই দিন তিনেকে ছুটি নিয়ে কোথায় যাবে ভাবতে ভাবতে হঠাৎ দেখা অয়নের কলেজের সিনিয়র রুদ্রদার সাথে। ভবঘুরে মানুষটা সারাদিন পাহাড়ে পাহাড়ই কাটে। চায়ের দোকানে রুদ্রদাই বলল, এখন তো ফেসবুকের দৌলতে সবাই সব জায়গা চেনে, তাই ভিড় ঘিঞ্জি হয়ে যাচ্ছে। তুই বরং সোরেং থেকে ঘুরে আয় একবার। সোরেং? সেটা কোথায়? শোন, এনজিবি থেকে কালিম্পং চলে যা। সেখান থেকে 17 কিলোমিটার দূরে রামধুরা বলে একটা গ্রাম রয়েছে। এখন যদিও ট্যুরিস্টরা প্রচুর যায়, তবে বেশ সুন্দর। আর সেখান থেকেই 2 কিলোমিটার ট্রেক করে ওই মুংসুং গ্রাম পৌঁছানো যায়। ওই ট্রেক রুটের মধ্যেই লুকানো সেই পাহাড়ি গ্রাম সোরেং। লুকোনো কেন? প্রকৃতির এক অদ্ভুত খেয়ালে ওই ছোট্ট গ্রামটা বিশাল একটা পাইন বন দিয়ে ঘেরা। কোনো হোমস্টে হোটেল কিন্তু কিচ্ছু নেই, মাত্র 20টা ঘর। তার মধ্যে বসন্ত শেরপা বলে একজনের সাথে আমার খুব খাতির। ওর বাড়িতেই তোরা থেকে যাবি, চিন্তা নেই। চলে যা, এরকম অ্যাডভেঞ্চার আর জীবনে কিন্তু পাবি না। কিন্তু
একটা ব্যাপার আছে। কি? ওই পাহাড়ি গ্রামে এখনো রোদ ওঠে না, সব সময় কেমন যেন মেঘে ঢেকে থাকে, যেন একটা কুয়াশার চাদর জড়িয়ে থাকে চারিদিকে। বেরিয়ে পড়, লাইফ টাইম এক্সপিরিয়েন্স হবে। দুধের স্বরের মতো পাতলা সাদা কুয়াশা সমস্ত পাইন বনের মাথায় মাকড়সার জালের মতন জড়িয়ে আছে, আর এক অদ্ভুত নিস্তব্ধতা। বিশাল বিশাল পাইনের গায়ে হাজার হাজার বছরের সবুজ মস যেন অনেক না বলা কথার অপেক্ষায় চিরন্তন এক থমকে যাওয়া সময়ের প্রতিবিম্ব। অয়ন ধীরে ধীরে প্রবেশ করল সেই পাইন বনে। কি আশ্চর্য! এই রাতের এক অজানা হালকা নীল আলোর জ্যোতি ঘিরে আছে সমস্ত অরণ্যকে। ভিজে মাটির মধ্যে পা ডুবে যাচ্ছে, কিন্তু অয়নের যেন কোনো হুঁশ নেই। এক মহাজাগতিক চেতনা তাকে টেনে নিয়ে চলেছে অন্তহীন এক অলৌকিক পথে। ভাবতে ভাবতে সামনের একটা গর্তে হোঁচট খেয়ে অয়ন ছিটকে পড়ল সামনের পাহাড়ি ঢালু জমিতে। একটা ঘোর লাগা বিস্ময় থেকে সম্বিত ফিরল অয়নের। নিজেকে এই অবস্থায় এই বিশাল পাইন বনের মধ্যে আবিষ্কার করে অবাক হয়ে গেল নিজে। অজানা একটা ভয় গ্রাস করতে থাকলো অয়নকে। কি করে এবং কেন এই মাঝরাতেই নির্জন পাইন বনের মাঝে অয়ন কিসের উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছে? নিজের কাছেই প্রচণ্ড অবাক লাগলো অয়নের। বেশি দূর আসেনি অয়ন। মেরে কেটে 4 কিলোমিটার রাস্তা সে অতিক্রম করেছে বিশাল বিশাল পাইন গাছের মধ্য দিয়ে। না, এইবার ফিরতে হবে। কেমন যেন নিশির ডাকের মধ্যে দিয়ে অয়ন খুঁজে পেয়েছে তার নিজস্ব সত্তা। জঙ্গলের মধ্যে সেই বাঁশির শব্দটা অনেকক্ষণ থেমে গেছে। ধীরে ধীরে অয়ন পথ চলতে থাকে তার হোমস্টের দিকে। চলতে চলতে তার হাঁটুটা জ্বালা করছে। পকেটে হাত দিয়ে মোবাইল বার করতে গিয়ে দেখে সেটি ঘরেই ফেলে রেখে এসেছে। আলো আঁধারের মাঝেই বুঝতে পারে এই গর্তে পড়ার ফলে হাঁটুটা ছড়ে গেছে। জ্বালা আর যন্ত্রণাটা বেড়ে চলেছে। কষ্ট হলে অয়ন চলতে থাকে। হঠাৎ অয়নের মনে হয় সামনের 20 ফুট দূরত্বের পাইন গাছের আড়াল থেকে কেউ যেন তাকে দেখছে। মৃদু নীল আলো, ঘন কুয়াশা, মাঝে মাঝে কেউ বা কারা যেন গাছের আড়াল থেকে অয়নকে লক্ষ্য করছে। হঠাৎ করেই বাতাসের তাপমাত্রা প্রচণ্ড কমতে থাকে। মনে হয় হিমাঙ্কের নিচে তাপমাত্রা ছুঁয়েছে। সেই প্রচণ্ড ঠান্ডায় অয়নের মনে একটা তীব্র ভয় কাজ করতে থাকে। সেই মুহূর্তের মধ্যে আবিষ্কার করে এই বিশাল বনে শুধু সে একা নয়, অনেকগুলো মানুষ অথবা ছায়ামূর্তি অজান্তেই বিশাল বিশাল গাছের পিছনে তাকে তাকিয়ে দেখছে, তার গতিবিধির ওপর খেয়াল রাখছে। এই প্রচণ্ড শীতে দরদর করে ঘামতে থাকে অয়ন। নিস্তব্ধ বাতাস ভেদ করে হঠাৎ সমস্ত অরণ্য জুড়ে ভেসে আসতে থাকে মিষ্টি অথচ তীব্র এবং তীক্ষ্ণ সেই বাঁশির সুর। আজ সেই সুর কোমল নয়, যেন কেমন মতো খুব আস্তে আস্তে রক্তে মিশে যাওয়া মাদকের মতন মাদকতাময়। অয়ন ছুটতে শুরু করে। প্রচণ্ড ভয়ে ওর কেমন যেন গা গুলোতে থাকে। একটা অলৌকিক অদ্ভুত সত্তা ঘিরে ধরে অয়নের মনকে। সমস্ত অরণ্য যেন কোনো অভিশাপ নিয়ে গিলে খেতে আসছে অয়নকে। অন্তহীন এক পথে অয়ন ছুটতে থাকে। হোমস্টের বারান্দার কোণে পাথরের মূর্তির মতন বসেছিল সঞ্চারী। সমস্ত রাত কেঁদে কেঁদে না ঘুমিয়ে তার চোখের তলায় কালি পড়ে গেছে। অয়ন তাকে ছেড়ে চলে যাওয়ার পর এক অজানা ভয় সঞ্চারীকে গ্রাস করেছিল। কোথায় গেল অয়ন? কেনই বা গেল? কিসের টানে? সব প্রশ্নগুলো সঞ্চারীর মাথায় ঘুরপাক খাচ্ছে। ধীরে ধীরে সমস্ত কুয়াশা মেঘ কাটিয়ে পাহাড়ের বুকে ভোর হচ্ছে। পাইনের গায়ের শিশির বিন্দু ঝরে পড়ছে পাহাড়ি জলে। সমস্ত শক্তি সঞ্চয় করে সিঁড়ি দিয়ে নেমে এগিয়ে যায় কিছু দূরের হোমস্টের মালিক বসন্ত শেরপার ঘরের দিকে। সারা রাত অয়ন ঘরে ফেরেনি। একটি অজানা আতঙ্ক অবশ করেছে সঞ্চারীর মনকে। ধীরে ধীরে জঙ্গলের আলো ফুটতে থাকে। কুয়াশার স্তর ধীরে ধীরে কমতে থাকে। তার মাঝ দিয়ে রোদের মৃদু আভাস এসে অয়নের শরীরকে ছুঁয়ে যায়। কেমন যেন মহাজাগতিক এক সাম্রাজ্যের মধ্যে অয়ন ভেসে যাচ্ছিল। আধো আধো মনে পড়ছে অয়নের একটা মৃদু বাঁশির শব্দ, অথচ কি তীক্ষ্ণতার আওয়াজ। চিন্তা করলেই আবার অয়নের মাথাটা ধরে আসে। মাথাটা যেন ছিঁড়ে যেতে চায়। কি হয়েছিল কাল রাত্রে? অয়নের কিছু মনে পড়ে না স্পষ্ট করে।
হঠাৎ কানে আসে সঞ্চারীর গলা। উত্তর দিতে পারে না অয়ন। গলাটা যেন বুঝে আসে, ধরে আসে কোনো ফেলে আসা অজানা আতঙ্কে। একটা পাইন গাছের ওপারে উপুর হয়ে অয়নকে পড়ে থাকতে দেখে সঞ্চারী। বসন্ত দাজু দৌড়ে গিয়ে অয়নকে টেনে তোলে। কেমন যেন মাতাল করা দৃষ্টি অয়নের, যেন তার চোখ মনের কথা বলতে চায়, তবু কিছু বলতে পারে না। সঞ্চারী অয়নের লাল চোখ দেখে কেমন যেন চমকে যায়। ভয়ার্ত অথচ চিন্তিত গলায় বলে, কি হয়েছে তোমার? সারা রাত কোথায় ছিলে? বসন্ত শেরপাও জিজ্ঞেস করে, কিধার থে অন স্যার পুরা রাত? আমার মাথাটা কেমন ভারী হয়ে আসছে, ঘরে চলো। সঞ্চারী আর কোনো কথা বাড়ায় না। ধীরে ধীরে তিনজন হাঁটতে থাকে তাদের হোমস্টের দিকে। আবার মেঘলা হয়ে যাচ্ছে পাহাড়টা, আবার যেন পাহাড়ের মন খারাপ হয়ে যাচ্ছে। রুদ্রদার কথাই ঠিক ছিল, সত্যি এইখানে রোদ ওঠে না সব সময়। কেমন যেন স্যাঁতস্যাঁতে ভিজে ভিজে কুয়াশা এসে ভিজিয়ে দেয় সারা শরীর। যাওয়ার পথে আধো আধো স্বরে অয়ন যেন বলতে থাকে, ও আমায় ডাকছিল, আমায় ডাকছিল, ও আমায় ডাকছিল। সঞ্চারীর কানে যায় কথাগুলো। ও ঘুরে গিয়ে অয়নকে ঝাঁকিয়ে ধরে জিজ্ঞেস করে, কে ডাকছিল তোকে? আমি জানি না, শুধু শুধু একটা বাঁশির শব্দ আমাকে 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 অনেক কথা বলে দিচ্ছিল, অনেক কথা বলে দিচ্ছিল। এই পাইন বনের ভিতরে কি আছে দাজু? ও সেরকম কিছু নেই, আর শুধুই ও পাইন বন। তবে কিছু একটা বলতে গিয়ে থমকে যায় বসন্ত দাজু। কেমন যেন রক্ত শূন্য হয়ে যায় ওর মুখটা। কিছু কি গোপন করছে বসন্ত দাজু? बहुत साल पहले यहाँ पर एक गुम्पा था। কুম্পা মানে তো মনেস্ট্রি। বসন্ত দাজু ভালোই বাংলা বলতে পারে, তবে বাংলা হিন্দি মিশিয়ে। সেই বাংলা হিন্দি মিশিয়ে বলে, हाँ था वो गुम्पा, वो बहुत पुराना। আমিও অনেক আগে वो बाप दादाদের मुखे सुनेছি। मगर वो गुम्पा आप लोग जो वो दार्जिलिंग और सिक्किम में देखते हैं उसका तरह नहीं है। रामथुरा में एक दाजू है, और बहुत उम्र है उस आदमी को। मालूम है वो गुम्पा के बारे में। अयन भैया को अभी रेस्ट लेना जरूरी है, मैंने आपको ले जाएंगे उस आदमी के पास। তারপর যা বলল সেটা শুনে সঞ্চারীর শির দাঁড়াবে ভয়ে স্রোত নেমে গেল। শিহরিত হলো সারা শরীর। সোরেংয়ের পাইন বনের সেই গুম্পাতে তিব্বতীয় তান্ত্রিক মতে পূজা আচ্চা হতো। তাতে গ্রামের বাচ্চারা হারিয়ে যেতে থাকে। স্থানীয় মানুষজনের ধারণা হয় ওখানকার লামারা কোনো কালা জাদু করে। তারা তখন সেই অভিশপ্ত গুম্পাতে পুড়িয়ে দেয়। সেখানকার লামারা সবাই প্রাণে বাঁচলেও একজন পুড়ে মারা যায়। সেই লামা নাকি বৌদ্ধ তন্ত্রসিদ্ধ ছিলেন এবং তিনি খুব সুন্দর বাঁশি বাজাতেন। আর সেই বাঁশির সুর এতটাই মাতাল করা যে সবাই সম্মোহিত হয়ে যেত। রামপুরা গ্রামটা ভারী সুন্দর। আরও বেশি নাম হয়েছে কারণ এখানকার ট্যুরিস্টদের পছন্দ অফবিট ডেস্টিনেশন। সেদিক থেকে দেখতে গেলে কালিম্পং থেকে মাত্র 23 কিলোমিটার দূরের এই গ্রামটা সত্যি সুন্দর। বসন্ত দাজুর হোমস্টেতে অয়নকে রেখে সঞ্চারী বের হলো বসন্ত শেরপার সাথে। বসন্ত দাজুর হোমস্টের বাইরেই একটা চেনা লোকের ছোট মারুতি ভ্যান ছিল। বসন্ত দাজু থাকায় কোনো দরদাম না করে সেই গাড়ি বসন্ত দাজু আর সঞ্চারীকে নিয়ে চলল রামধুরা গ্রামের দিকে। আস্তে আস্তে আবার পাহাড় মেঘের কুয়াশায় ঢাকছে। পাহাড়ে আরও রহস্য যেন ঘনীভূত হচ্ছে সময়ের সাথে সাথে। যত সময় যায় পাহাড় যেন তার জমে থাকা কথাগুলো বলতে চায়, অবলীলায়, অবচেতনে। পাহাড়ের এই রহস্যময় রূপ, অমুক টান, এক অজানা নিশির ডাক সঞ্চারীকে বারবার সুনীল গাঙ্গুলির সেই কবিতাটার কথা মনে করিয়ে দেয়। আমাকে টান মারে রাত্রি জাগা নদী, আমাকে টানে গূঢ় অন্ধকার, আমার ঘুম ভেঙে হঠাৎ খুলে যায় মধ্যরাত্রির বন্ধদ্বার। বাতাসে ছেঁড়া মেঘ, চাঁদের চারপাশে সহসা দানা বাঁধে নীল সময়। বাইরে এসে দেখি
পৃথিবী শুনশান, রাস্তাগুলো যেন আকাশময়। এ যেন নিশিডাক, মৃতের হাতছানি, এ যেন কুহকের অজানা বীজ। এমন মোহময় কিছুই কি কিছু নয়, হৃদয়ে ঘুরে তোলা মায়া খনিজ। আমাকে যেতে হবে, এখনো যেতে হবে। রয়েছে অশরীরী অপেক্ষায়, যেখানে ব্যাকুলতা ঢেউয়ের তালে দোলে, যেখানে ধ্বনিগুলো স্মৃতিকে খায়। রামপুরিয়া গ্রামের একদম সামনে ভুটিয়া হোমস্টের পাশে এসে গাড়িটা থামল। আগে থেকে সেই হোমস্টের মালিক লাকপা ভুটিয়াকে বলা ছিল বসন্ত দাজুর, তাই আগাম হোমস্টের বাইরে দাঁড়িয়েছিল বসন্ত দাজু আর সঞ্চারীর জন্যে। সঞ্চারী গাড়ি থেকে নামলে মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানায় লাকপা ভুটিয়া। তারপর বলে, वेलकम टू माय भूटिया होमस्टे। इधर से आप बहुत अच्छे से कांचनजंगा को देख सकते हो, मगर आज बहुत फॉगी है। माइकल साहब थोड़ा बाहर गया है, वो आ जाएगा थोड़ी देर में। आप तब तक चाय पीजिए। কাল যখন জানতে পারল এই মাইকেল জাতিতে খ্রিস্টান হলেও সে আসলে একটা বৌদ্ধ ধর্মবিশারদ এবং কালিম্পং অঞ্চলে তার ছোটবেলা থেকে বড় হওয়া, আর আজ এত বয়সে এসে রামধুরা গ্রামের লাকপা ভুটিয়ার বাবার সাথে রঘুর হবার সুবাদে এই হোমস্টের পিছনে ছোট্ট ঘরে থাকে এই মাইকেল আঙ্কেল। বসন্ত দাজু আর লাকপা শেরপা দুজনেই এক বাক্যে স্বীকার করল এই মাইকেল আঙ্কেল নিশ্চয়ই জানে এইসব অঞ্চলের অনেক পুরনো কথা। লাকপা স্ত্রীর সাথে আলাপ হলো সঞ্চারীর। এই পাহাড়ি মানুষগুলো খুব নিষ্পাপ আর প্রাণ খোলা। তাদের শত দারিদ্র্যের মধ্যেও হাসি মনকে আরও যেন আনন্দের জোয়ারে ভাসিয়ে দেয়। চা খেতে খেতে একটা দেবতার ছবির দিকে তাকিয়ে একটু অবাক হয়। দেওয়ালে ঝোলানো থাংকাটার দেবতা যেন একটু অন্যরকম, একটা কোনো বৌদ্ধ দেবতা। লাকপা শেরপা বলেন, এই দুটো হাঁকার দুটো বৌদ্ধ দেবতার ছবি আঁকা আছে, একটা বোধিসত্ত্ব আর একটা বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর। সঞ্চারীর জিজ্ঞাসু মনে ঝড় ওঠে। কারা এই দেবতা? এই দেবতার সাথে কি ওই হারিয়ে যাওয়া গুম্পার কোনো সূত্র আছে? তখন লাকপা শেরপা খুব সহজ ভাষায় বৌদ্ধ ধর্মের এই দেবদেবীদের কথা বুঝিয়ে দিতে থাকেন। আসলে তান্ত্রিক বৌদ্ধাচার্যরা বলে থাকেন যে বুদ্ধের শক্তি 5 ধ্যানী বুদ্ধের থেকেই উদ্ভব হয়, তাদের শক্তি থেকেই এদের সৃষ্টি। বোধিসত্ত্বেরও উদ্ভব বৌদ্ধ শক্তি থেকে। আর বোধি শব্দের অর্থ হলো জ্ঞান। জগৎ কারণ অনাদি শূন্যের জ্ঞান যখন আসে সাধকের, তখনই তিনি বোধির সার বা উপাদান লাভ করেন আর জন্ম নেয় বোধিসত্ত্বের। তান্ত্রিক লামারা কোনোদিন নির্দিষ্ট বোধিসত্ত্বকে বোঝাননি, তারা নানান ধরনের অসংখ্য বোধিসত্ত্বার কথা বলেছেন। আর তারা সকলেই দেবতা বা দেবী নন। এদের সবার নে, মুদ্রা, ভুজো, দিশা সমস্ত কিছু আলাদা। বোধিসত্ত্ব অবলোকিতেশ্বর বৌদ্ধ ধর্মে খুব নামী একজন দেবতা। বৌদ্ধ ভিক্ষুকদের মতে ব্যক্তি ও সমষ্টির মধ্যে স্বতন্ত্র কোনো অস্তিত্ব থাকে না। যখন ব্যক্তি সত্ত্বের উপর জগৎ কল্যাণের উপলব্ধি জাগে, তখনই শুরু হয় বোধ আকাঙ্ক্ষার তপস্যা, আর তখনই উদিত হয় মহাকরুণার বিগ্রহ অবলোকিতেশ্বর। শুধু ভারত নয়, নেপাল, চীন, জাপান, মাঞ্চুরিয়াতে এই জনপ্রিয় দেবতা অবলোকিতেশ্বরের নানান ধরনের মূর্তি দেখা মেলে। সঞ্চারীর মনে যেন ধাঁধা লেগে যায় বৌদ্ধ ধর্মের সামান্য কিছু কথা শুনেই। মনে হচ্ছে এই বিকেলে বৌদ্ধ ধর্মের কথা, তন্ত্রের কথা, গুপ্ত রহস্যের কথা আরও জানতে, আরও বুঝতে হবে তাকে। যত সে লাকপা শেরপার কথা শুনছিল, বুঝতে পারছিল হারিয়ে যাওয়া গুম্পা, সেই বাঁশির সুর, সেই মৃত পুড়ে যাওয়া লামা আর অয়নের নিশির ডাকে ছুটে যাওয়ার মধ্যে কোথাও যেন কোনো সম্পর্ক আছে। শুধু কোথাও একটা জট অথবা কোথাও যেন একটা সূত্র খুঁজে পাচ্ছে না সঞ্চারী, তাকে সেটা মেলাতে হবে। হাতে আরও 2 দিন আছে, তার মধ্যে সঞ্চারীকে জানতেই হবে সোরেংয়ের সেই রহস্যময় হারিয়ে যাওয়া গুম্পার কথা। এত সব কিছু ভাবতে ভাবতেই সেই অবকাশের মধ্যে ঘরে প্রবেশ করলেন একজন সাদা, বিশাল দাড়ি, কাঁধ পর্যন্ত চুল, যার পুরোটাই সাদা, চোখের মণি নীল, গায়ে একটা ক্ষয়ে যাওয়া বিবর্ণ কোট
আর মাথায় একটা হ্যাট পরা প্রায় 70 বছরের একজন স্বাস্থ্যবান বুড়ো। ঘরে ঢুকেই হেসে বললেন, हेलो जेंटलमैन, मे बी आई एम नॉट सो लेट। आज बहुत फॉगी है बाहर में। लाकपा, थोड़ा कॉफी पिलाओ। গরম কফিতে চুমুক দিয়ে পরিষ্কার বাংলাতেই সঞ্চারীকে বলেন, আমি লাকপার কাছে কিছুটা শুনেছি তোমার কথা। চলো কফি খেয়ে আমরা হাঁটতে থাকি, বাকি কথা যেতে যেতে বলছি। আমি আবার বেশিক্ষণ এক জায়গায় বসে কথা বলতে পারি না। মাইকেলের সাথে হাঁটতে লাগলো সঞ্চারী। বেলা হয়ে গেছে। সকাল থেকে যে ঝড় চলছে তাতে বেচারি সঞ্চারী ভালো করে খাবারও সময় পায়নি। রামধুরা গ্রাম থেকে মংসুং গ্রামের দিকে হাঁটতে লাগলো মাইকেল আঙ্কেল আর সঞ্চারী। দূরে মেঘের মাঝে আবছাভাবে মাঝে মাঝে ফুটে উঠছে রঙিন ঘর বাড়িগুলো। ওগুলো আপার রামধুরা গ্রামের অংশ। ছোট ছোট ঘরগুলো যেন রঙিন প্রজাপতি, মাঝে মাঝে মেঘের দেশে উড়ে বেড়ায় নিজের ছন্দে প্রকৃতির অকৃত্রিম ভালোবাসায়। মাইকেল আঙ্কেলের অনেক বয়স হলেও শরীরটা এখনও বেশ দারুণ ফিট। হাতে লাঠি নিলেও খুব একটা ব্যবহার করছেন না। মুখে এক মৃদু হাসি নিয়ে একটা বেশ অদ্ভুত ছন্দে হেঁটে চলেছেন। সামনে কালিম্পংয়ের এদিক ওদিক অজস্র গ্রাম আছে, আর প্রতিটা গ্রাম যেন মেঘের কোলে নিজের ছন্দে ভেসে বেড়াচ্ছে। আর কালিম্পং এমন একটা উচ্চতায় অবস্থিত, আর এর জলবায়ু এতটাই ভালো, এখানে প্রচুর পরিমাণে ফুল আর অর্কিড হয়ে থাকে। এখানে এত সুন্দর সুন্দর অর্কিড, আর রাস্তার পাশের প্রতিটা বাড়িতেই সেই অর্কিড রাখা, আর তার রঙিন ফুল আর পাতা দুটোই যেন সঞ্চারীর চঞ্চল মনকে একটু হলেও শান্তি দিচ্ছিল। ডান দিকের একটা রাস্তা উঠে গেছে অনেকটা উপরে। এটা মাটির পাথরের জঙ্গলি রাস্তা। মাইকেল আঙ্কেল জানালো এই রাস্তা দিয়ে গাড়ি অথবা হেঁটে গেলে ইচ্ছে গাঁও বলে আর একটা পাহাড়ি গ্রামে পৌঁছানো যায়, আর সেখান থেকে পায়ে হেঁটে অথবা জঙ্গলের রাস্তা দিয়ে ট্রেক করে পৌঁছে যাওয়া যায় দারা গাঁও বলে আর একটা গ্রামে। আসলে কালিম্পংয়ের এই অঞ্চলগুলোতে অজস্র সুন্দর সুন্দর গ্রাম, আর তেমনই সুন্দর সুন্দর তার নাম। রামধুরা, ইচ্ছে গাঁও, দারা গাঁও, সিলারি গাঁও, কাশেম, বার্মেক, ছিবো, কাগে, এই সমস্ত নিয়েই ভালোবাসার কালিম্পং। মাইকেল আঙ্কেল বলল, তোমার তো আজ সারাদিন কিছু খাওয়া হয়নি। সামনের ডান দিকের দোকানে দারুণ মোমো বানায়, এসো একটু মোমো খেয়ে নাও। সারাদিন এত ছোটাছুটি করছো, আগে খাওয়াটা প্রয়োজন। ভালো করে না খেলে মাথাটা খুলবে না, আর আমার কথা বুঝতেও পারবে না। তাই আসো আমার সাথে, আমিও একটা ব্ল্যাক কফি নেব। রাস্তার ধারে একটা ছোট্ট দোকান, নাম সোনাম মোমো স্টল। সদা হাসি মাখা মুখের এক মোটাসোটা গোল নেপালি মহিলা জানালো সেটা তার স্বামীর দোকান, আর তার নামই সোনাম। আসলে তার বাড়ি দার্জিলিংয়ে। তার স্বামীর নাম নির্মল। আগে গাড়ি চালাতো বলেই তাদের দেখা, কারণ দার্জিলিংয়ের বাজারে সবজি বিক্রি করতো সোনাম। পরে নির্মলের সাথে প্রেম। বিয়ের পর দুজনে ছোট্ট একটা মোমো চাউমিনের দোকান দিয়েছে পাহাড়ের বুকে। সকাল থেকে সঞ্চারীর মনে যে অস্থির ভাবটা চলছিল তা যেন এক মুহূর্তে গায়েব হয়ে গেল। গরম গরম 6 পিস সাদা তুলতুলে চিকেন মোমো, আর সঙ্গে ধোঁয়া ওঠা গরম স্যুপ। সঞ্চারীর চোখে চোখ রেখে মাইকেল আঙ্কেল বলল, তুমি সেই বাঁশির শব্দটা শুনেছিলে? বাঁশির কথাটা বলতেই আবার গাটা শিউরে উঠল সঞ্চারীর। একটা মোমো মুখে পুড়ে খুব মৃদু স্বরে বলল, আমিও শুনেছিলাম। শুনে কি মনে হয়েছিল? মনে হয়েছিল বাঁশির শব্দ হলে তো তা মিষ্টি হবে, কিন্তু সেই বাঁশির শব্দটা যেন কিছু বলতে চাইছিল। আর অয়ন সেই বাঁশির শব্দটা শুনে কেমন যেন পাগলের মতন করছিল। বাইরে পুরো জমাট মেঘ নেমে এসেছে। এতটাই মেঘ যে বাইরের থেকে চাপ চাপ মেঘ দোকানের জানলা দিয়ে মাইকেল আঙ্কেল আর সঞ্চারীকে ভিজিয়ে দিচ্ছে। মাইকেল আঙ্কেল সঞ্চারীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি আর অয়ন কি সেই দিন বিকেলে ওই সোরেং গ্রামের পিছনের পাইন বনে গেছিলে? কিছু হয়েছিল? সঞ্চারীর মনে পড়ে যায় কিছু কথা, বলতে পারে না। লজ্জায় আরক্ত হয়ে যায় তার মুখ। সে মাথা নিচু করে বসে থাকে। মাইকেল আঙ্কেল তার দিকে তাকিয়ে বলে, এখন লজ্জার সময় না। বলছি, যদি কিছু ঘটে থাকে আমাকে বলতে পারো। অগত্যা বাধ্য হয়ে সঞ্চারী বলতে থাকে, পাইন বনে
আলো আঁধারের মাঝে হঠাৎ অয়ন জড়িয়ে ধরে সঞ্চারীকে, পাগলের মতন চুমু খেতে থাকে সঞ্চারীকে। সঞ্চারী ছাড়ানোর চেষ্টা করলেও অয়নের তীব্র আদর তার শরীরকে সিক্ত করে দেয়। ভিজে পাইন বনে নরম পাইন গাছের পাতার চাদরে সঞ্চারী আর অয়ন ভেসে যায় ভালোবাসার শরীরে। চূড়ান্ত নেশায় মাতাল হয়ে দুজনে সাক্ষী থাকে হিমালয়ের নিস্তব্ধতা। লাজুক স্বরে কথাগুলো বলে সঞ্চারী। এইবার বলে, তবে যখন আমাদের শরীর আমাদের সাথে মিশেছিল তখন আমি একটা কারোর উপস্থিতি টের পাচ্ছিলাম, যেন কেউ আমাদের দেখছে। কেউ যেন অজানা কোনো আক্রোশে বহু দূর থেকে একটা আওয়াজ করছে। অয়ন না শুনলেও আমি শুনেছি। আমি বোধহয় আন্দাজ করতে পেরেছি কি হয়েছে। কি হয়েছে? সে জেগে উঠেছে। সেই পৈশাচিক লাওয়ার সন্ন্যাসীকে তোমরা জাগিয়ে তুলেছ। তাকে না থামালে অয়নকে বাঁচানো মুশকিল হবে। আমাকে যেতে হবে সোরেং তোমার সাথে। আমি যদি খুব ভুল না হই, অয়নের থেকে বেশি বিপদ তোমার। অয়ন শুধুমাত্র উপলক্ষ, আসল লক্ষ্য তুমি। মাইকেল আঙ্কেলের কথা শুনে সঞ্চারীর মনে অদ্ভুত একটা শিহরণ জাগল। মাথা নামিয়ে সঞ্চারী ভীত স্বরে বলল, মাইকেল আঙ্কেল, আমি সবটা শুনতে চাই। এই রহস্যময় অভিশপ্ত গুম্পার কথা আমি জানতে চাই। আমি সব যেতে যেতে বলবো। চলো এইবার আবার লাকপার ওখানে যাই। আমার কিছু জিনিস নিতে হবে, সেগুলো নিয়ে আমি তোমার সাথে পাড়ি দেব সোরেংয়ের পথে। যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? করো। মানে আপনি তো খ্রিস্টান, তাহলে এই নির্জন পাহাড়ে শুনেছি আপনি দীর্ঘদিন আছেন আর বৌদ্ধ ধর্মের অনেক কিছুই জানেন। মানে আমি হিসেবটা মেলাতে পারছি না, তাই আপনাকে এই প্রশ্নটা করছি। আপনি আমার থেকে অনেকটাই বড়, তবুও আমি আপনাকে এই প্রশ্নগুলো করলাম বলে কিছু মনে করবেন না প্লিজ। বেশ জোরেই হেসে ওঠেন মাইকেল আঙ্কেল আর হাসতে হাসতে বলেন, শুধু তুমি বলে না, আমার সাথে যারই পরিচয় হয় সেই তোমার মতো আমাকে এই প্রশ্নটা করে, এবং আমি সেই প্রশ্নের উত্তর দিতে ভালোবাসি। দেখো, আমার জন্ম কিন্তু এই দেশেই। আমার মা লন্ডনের হলেও বাবা ভারতীয় ছিলেন। আমি খুব কম বয়সে নকশাল আন্দোলনে জড়িয়ে পড়ি। এই উত্তরবঙ্গে চা বাগানগুলোতে কেটেছে জীবনের অনেকটা সময়। তারপর ধীরে ধীরে রাজনৈতিক চেতনা বদলাতে থাকে এবং আমারও দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়। আমি এখানে কার্শিয়াংয়ের একটা পাহাড়ি বাচ্চাদের স্কুলে দীর্ঘদিন পড়িয়েছি এবং দীর্ঘদিন উত্তরবঙ্গ তথা ভারতের বিভিন্ন গুম্পাতে ঘুরে ঘুরে বৌদ্ধ ধর্মের অনেক গোপন তথ্যাদি জেনেছি এবং সেটা নিয়ে গবেষণাও করেছি। আমিও যাদবপুরে পড়ার সময় শুনতাম নকশালবাদী, নকশাল আন্দোলন। আমি যদিও রাজনীতির ব্যাপারে কিছুই জানি না এবং বিন্দুমাত্র আগ্রহও নেই, তাই জানতেও কখনো আগ্রহ হয়নি এই নকশাল আন্দোলনের ব্যাপারে। আজ আমার শুনে কেমন একটা থ্রিলিং বোধ হচ্ছে, যেখানে চোখের সামনে একজন নকশালকে দেখছি। আপনি আমায় একটু বলুন এই নকশাল আন্দোলনের ব্যাপারে। মাইকেল আঙ্কেল বলতে লাগলেন, তখন 1967 সাল। তরাই অঞ্চলের কৃষক ফ্রন্টের নেতারা শুরু করলেন কৃষক আন্দোলনের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের লড়াই। সেই সময় পশ্চিমবঙ্গের সরকার ছিল যুক্ত ফ্রন্ট, কিন্তু মুশকিলটা হলো অন্য জায়গায়। তরাইয়ের চা শ্রমিক আন্দোলন বা সংগঠন যাদের হাতে ছিল, তারা কোনোভাবেই এই আন্দোলনকে সমর্থন করলেন না। এর ফলে 1967 সালে কৃষক আন্দোলনের ফলে তরাই এবং শিলিগুড়িতে কমিউনিটি দলে ভাঙন দেখা দিল। তখন চা শ্রমিক সংগঠন দেখার দায়িত্ব ধীরেন বসু এবং কান্তি কলিতার উপর। এরা ট্রেড ইউনিয়নে বিশ্বাসী, শুধু তাই নয়, এরা তৎকালীন মার্ক্সবাদী দলের খুবই বিশ্বস্ত নেতা। আবার অন্যদিকে মূলত কমরেড চারু মজুমদারের তত্ত্বের উপর বিশ্বাস করে কানু সান্যাল, জঙ্গল সাঁওতাল, কেশব সরকার, পঞ্চানন সরকার, ধামাল, খোকন মজুমদার, সৌরেন বসু, এই সমস্ত কৃষক নেতা রাষ্ট্র ক্ষমতা দখলের জন্যে
যোদ্ধার খতম অভিযান ও তাদের জমি কেড়ে নিয়ে একটা মুক্তাঞ্চল করার চেষ্টা করেন। আর সেই সময় তরাইয়ের কৃষক গোষ্ঠী মূলত রাজবংশী ছোটনাগপুরী উপজাতি বা প্রাক্তন চা শ্রমিকদের অধিকাংশই শ্রমিক বা আংশিক শ্রমিক। আর সেই সময় ধিমাল, মেদ জনজাতি ও কৃষকরা সবাই সেই আন্দোলনে যুক্ত হলেন। সারা পৃথিবীতে সাড়া জাগালো এই আন্দোলন, যা নকশালবাড়ি আন্দোলন নামে পরিচিত হলো। ওই সময় তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের হরেকৃষ্ণ কলসার সহ অনেক বামপন্থী নেতা আরও অনেকেই চারু মজুমদারের এই তত্ত্বকে ভুল বলার চেষ্টা করলেন। যদিও এটা একটা প্রশ্ন, আদৌ সেই তত্ত্ব ভুল ছিল কি না। সেই সময় দাঁড়িয়ে কৃষক নেতাদের বোঝানোর চেষ্টাও হয়েছিল, কিন্তু তৎকালীন মার্ক্সবাদী নেতাদের অধিকাংশই যুক্তফ্রন্ট বা কমিউনিস্ট পার্টির কথা মানলেন না। সমস্ত তরাই জুড়ে শুরু হলো অশান্তি এবং খণ্ডযুদ্ধ। পুলিশের গুলির বিনিময়ে আদিবাসী এবং কৃষকরাও হাতে তুলে নিল তীরধনুক। পুলিশের গুলিতে বেশ কিছু আদিবাসী মহিলাও মৃত্যুবরণ করলেন। নকশাল আন্দোলন এইভাবে ছড়িয়ে পড়ে সারা দেশে। পরবর্তীকালে চারু মজুমদার, কানু সান্যাল সহ আরও অনেক নেতাদের গ্রেপ্তারের পর থিতি আসে নকশাল আন্দোলন। আমারও নিজের রাজনৈতিক মতধারা পরিবর্তন হতে থাকে। আমি তখন নিজেকে অনেকটা আধ্যাত্মিক জগতে ডুবিয়ে দিই। ধীরে ধীরে বৌদ্ধ ধর্মের প্রতি যত আকৃষ্ট হতে থাকি, তত আমার জীবনের গতিপথ বদলাতে থাকে। আমি তখন বৌদ্ধ ধর্মের মাধ্যমে নতুন এক জীবনের মানে এবং এক অলৌকিক জগতের মধ্যে প্রবেশ করি। এই পর্যন্ত বলে মাইকেল আঙ্কেল মিষ্টি হেসে সঞ্চারীকে বলল, আমি কি তোমাকে কিছুটা হলেও নকশাল আন্দোলন বোঝাতে পারলাম? অনেকটা ধারণা স্বচ্ছ হলো এখন। লাকপা শেরপার হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে দুপুর গড়িয়ে বিকেলের পথে। বসন্ত শেরপা অপেক্ষা করছিল সঞ্চারী আসার অপেক্ষায়। মাইকেল আঙ্কেল সঞ্চারীর সঙ্গে সোরেং যাবে শুনে বসন্ত শেরপার মুখের হাসিটা অনেক গুণ বেড়ে গেল। মাইকেল আঙ্কেল সঞ্চারীকে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমি আমার ব্যাগটা গুছিয়ে নিয়ে আসছি। বাইরে আরও যেন মেঘ করেছে। সমস্ত পাহাড়ের মেঘ এসে জড়ো হয়েছে রামধুরায়। সবুজ পাহাড়ি উপত্যকা এখানে। লাকপা শেরপা স্ত্রী এসে আরেক কাপ গরম ধোঁয়া ওঠা চা দিয়ে যায় সঞ্চারীর হাতে। চুমুক দিয়ে সামনের সবুজ উপত্যকার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে সঞ্চারী। মনে পড়ে যায় তার জীবনের একটা কথা। সেবার এরকম একটা মেঘলা দিনে অয়ন বাগবাজার ঘাটে সঞ্চারীর জন্য একগুচ্ছ লাল গোলাপ এনেছিল। তখন শেষ বিকেলের আলোয় আকাশ কালো করে নামল তুমুল বৃষ্টি। সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে অয়ন সঞ্চারীকে শুনিয়েছিল রুদ্র মোহাম্মদের একটা কবিতা। আনন্দের আতিশয্যে চোখে জল এসেছিল সঞ্চারীর। সেই দৃষ্টি শীতলতা সারা শরীরে মেখে সিক্ত শরীরে জেগে উঠেছিল প্রেমের প্রথম পরশ। সঞ্চারীর ভিজে কোমর নিজের কাছে টেনে ভালোবাসার তীব্র আবেগকে ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিল অয়নার সঞ্চারী। হঠাৎ সবকিছু যেন কেমন হয়ে গেছে এই দুদিন পাহাড়ি এই গ্রামটা এসে। অয়নকে যেন এখন খুব অচেনা লাগছে সঞ্চারীর। সেই মজা হাসি ঠাট্টায় মেতে থাকা ছেলেটা আর নেই। আর কাল রাত থেকে বাঁশির শব্দটা শোনার পর আরও বেশি চঞ্চল আর অস্থির হয়ে উঠেছে অয়ন। তবে মাইকেল আঙ্কেল জানে অনেক কথা। এই প্রসঙ্গে মাইকেল আঙ্কেলের শেষ কথাগুলো মনে পড়ল সঞ্চারীর। বাঁশির সম্মোহনী সুরের টার্গেট আসলে সঞ্চারী, অয়ন শুধুমাত্র একটা টোপ। আসলে কি কাহিনী লুকিয়ে আছে সেই পাইন বনের মধ্যে জানতেই হবে সঞ্চারীকে। চলো, আমি রেডি। আকাশের অবস্থা ভালো না, আবার কখন বৃষ্টি পড়বে তার ঠিক নেই। পিছনে তাকিয়ে দেখে 30 লিটারের একটা লাল রুকস্যাক নিয়ে মাইকেল আঙ্কেল একদম রেডি। মাঝে মাঝে তার ঘন সাদা দাড়িতে হাত বোলাচ্ছে। ঘন কুয়াশার চাদর চিরে আঁকা বাঁকা পাহাড়ি পাকদণ্ডি ধরে বসন্ত শেরপাদের গাড়ি এগোতে থাকে সোরেংয়ের পথে। সামনের রাস্তা জুড়ে চাপ চাপ কুয়াশা। সেই কুয়াশার স্তর যে এতটাই ঘন, খুব দ্রুত বেগে গাড়ি চালানো যাচ্ছে না। ধীরে ধীরে গাড়ি চলছে। এই বিকেলেই গাড়ির হেডলাইট জ্বালিয়ে দিতে হয়েছে। রাস্তার দুধারের বহু পুরনো পাইন গাছগুলো নীরব প্রহরীর মতো দাঁড়িয়ে আছে। কেমন যেন একটা থম ধরা পরিবেশ। সেই থম ধরা বদ্ধ পরিবেশে মাইকেল আঙ্কেল বলল, আচ্ছা সঞ্চারী, তুমি লাদাখের মাধো গুম্পার নাম শুনেছ? না, কেন? মাধো গুম্পাতে আজও অদ্ভুত সব ঘটনা ঘটে। খুব রহস্যময় গুম্পা, আর সেখানে কিছু দৈব ঘটনা তাক লাগিয়ে দেবার মতো।
এখনও সেখানে তিব্বতী বজ্র ঘন ধর্মের প্রভাব আছে। আমি দেখেছি কিছু অদ্ভুত অলৌকিক ঘটনাসমূহ। কি ঘটনা? তার আগে তিব্বতীদের অদ্ভুত একটা ঘটনার কথা বলি। ফ্রান্সের একজন যাজক, নাম সভরিকো দা পোরদেনান, যিনি প্রথম ইউরোপীয় হিসেবে তিব্বতের রাজধানী লাসায় পৌঁছান, তিনি জানান কি করে তিব্বতীরা তাদের পূর্বপুরুষের সৎকার করেন। তিনি জানতে পারেন অদ্ভুত এক তথ্য। তিনি বলেন, টিবেটানস ডিল উইথ দ্য ডেড, দ্যাট দ্য প্রিস্টস কাট অফ দ্য হেড ফ্রম দ্য বডি অ্যান্ড গিভ ইট টু দ্য সান, who makes of it a drinking cup, from which he drinks to the memory of his father, while the body is cut up and thrown to eagles and vultures, who, like the angels of God, conduct the departed to the joys of paradise. গা গুলিয়ে গেল সঞ্চারীর। সে প্রায় চিৎকার করে বলল, কিন্তু এগুলোর সাথে সোরেংয়ের বাঁশির কি সম্পর্ক? সম্পর্ক আছে, খুব গভীর সম্পর্ক। শুধু জটটা ছাড়াতে হবে। মাইকেল আঙ্কেল বলল, শোনো সঞ্চারী, তোমাকে এই বৌদ্ধ ধর্মের ব্যাপারে প্রথম থেকে জানতে হবে, তবে তুমি হয়তো আমার কথা আর সন্দেহগুলোর কারণ কিছুটা হলেও আঁচ করতে পারবে। মাইকেল আঙ্কেল, আপনি বলুন, আমি মন দিয়ে সবটা শোনার চেষ্টা করছি। মাইকেল আঙ্কেল বলতে শুরু করলেন, এই ব্যাপারটা বুঝতে গেলে বৌদ্ধ ধর্মের একদম গোড়া থেকে বলতে হবে। আমি যতটা পারছি সহজ সরলভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করছি। বৌদ্ধ ধর্মের মূলত দুটো প্রধান বিভাগ, একটা হীনযান আর অপরটা মহাযান। আস্তে আস্তে এগুলো দুটি আলাদা আলাদা ধর্মে পরিণত হয়েছিল। হীনযান পুরনো আর মহাযান আধুনিক। হীনযান হলো বুদ্ধের বাণীর ওপর প্রতিষ্ঠিত, আর মহাযান বৌদ্ধ দার্শনিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। এই দুটো সম্পূর্ণ আলাদা পথ, কিন্তু এদের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। একটা কথা না বললেই নয়, হীনযানে নিজের মুক্তি হলো মূল লক্ষ্যবস্তু, কিন্তু মহাযানে আপন মুক্তির কোনো স্থান নেই। আগে জগতের সকল জীবের মুক্তি, আর তারপর নিজের মুক্তি সাধনের পথ খুঁজতে হবে। আর হীনযানে কিন্তু কোনো দেবদেবীর সেরকম উল্লেখ নেই। এ কথাও শোনা যায় বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধেরও মূর্তি বুদ্ধের পরিনির্বাণের 400 বছরের মধ্যেও দেখতে পাওয়া যায় না। অনেকেই বলেন গৌতম বুদ্ধ মূর্তি পূজার বিরোধী ছিলেন। হীনযানে কিছু কিছু হিন্দু দেবতার নাম পাওয়া যায়। এক্ষেত্রে বুদ্ধ যখন পূর্ণ জ্ঞান লাভ করেন, তখন হিন্দু দুই প্রধান দেবতা ইন্দ্র এবং ব্রহ্মা এসে তাকে সেই দিব্য জ্ঞান সারা পৃথিবীতে প্রচার করতে অনুরোধ করেন। আর তার সাথে সাথে বৌদ্ধ সাহিত্য একটু ভালো করে খেয়াল করলে বৌদ্ধ তান্ত্রিক দেবদেবীর কথা গুচ্ছ সমাজতন্ত্রে লেখা আছে। আর এই তন্ত্র সাধনায় বিশেষ কিছু অসৎ মানুষের অভিসন্ধি আছে, সেটা সহজেই অনুমেয়। প্রশ্ন হলো, এই তান্ত্রিক বজ্রযানের উৎপত্তি স্থল কোথায় ছিল? তিব্বতের ধর্মপুস্তক বলে এই তন্ত্রের উৎপত্তি উড্ডিয়ানে। আর এই উড্ডিয়ান কই তাই নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম মতামত পোষণ করে থাকেন। বৌদ্ধতান্ত্রিক মতে সেই সাধনমালার উড্ডীয়মান কামাখ্যা, শ্রীহট্ট এবং পূর্ণগিরি, এই চারটিকে তন্ত্রের মুখ্য পীঠস্থান হিসেবে ধরা হয়েছিল। আর এই চারটে জায়গা বজ্রযোগিনীর পুজোর জন্যও বিখ্যাত ছিল। অনেকের মতে এই চারটি জায়গায় বজ্রযোগিনীর মন্দিরও ছিল। বাংলাদেশের বিক্রমপুর পরগনায় একটা গ্রাম আছে, তার নাম বজ্রযোগিনী। অনেকের মতে বজ্রযোগিনীর পুজো এবং প্রাধান্য এই গ্রামে থাকার কারণে বৌদ্ধ দেবী বজ্রযোগিনীর নামে গ্রামের নামকরণ হয়ে থাকে। বৌদ্ধ দেবমণ্ডলের আদি দেবতা হলেন আদিবুদ্ধ। এই আদিবুদ্ধ হলেন সৃষ্টির আদি কারণ শূন্য বা বজ্র। এই আদিবুদ্ধ হলেন সর্বশক্তির আধার এবং সর্বজ্ঞ। সৃষ্টির প্রতিটা অনুপরমাণুতে তিনি ভীষণভাবে বিদ্যমান। এখানে শূন্যই হলো নিত্য। আদিবুদ্ধ সেই শূন্যের রূপকল্পনা, আর এই আদিবুদ্ধ থেকেই 5টা ধ্যানী বুদ্ধের উদ্ভব। আর এই পঞ্চধ্যানী বুদ্ধই হলেন
5টি স্কন্ধের অধিষ্ঠাতা। এই ধ্যানী বুদ্ধ হলেন 5 জন বৈরোচন, রত্নসম্ভব, অমিতাভ, অমোঘ সিদ্ধি আর অক্ষোভ্য। এই এক একজন ধ্যানী বুদ্ধ এক একটি স্কন্ধের অধিষ্ঠাত্রী দেবতা। আর এই বুদ্ধ শক্তি থেকেই আর বৌদ্ধ মূর্তি শাস্ত্রে ধ্যানী বুদ্ধের স্থান সর্বোচ্চ, কারণ ধ্যানী বুদ্ধ থেকেই বুদ্ধ শক্তির উদ্ভব হয়ে থাকে। আর এই বুদ্ধ শক্তি থেকেই বোধিসত্ত্ব দিগের উৎপত্তি হয়ে থাকে। প্রতিটি ধ্যানী বুদ্ধের আলাদা আলাদা বিশেষত্ব আছে, যেগুলো দিয়ে তাকে চিহ্নিতকরণ করা হয়ে থাকে। যেমন অবেগভ্য তার বর্ণ নীল, এবং শূদ্র ভূমিস্পর্শ তার বাহন হাতি আর প্রতীক চিহ্ন বজ্র। অমিতাভের বর্ণ লাল, আর মুদ্রা সমাধির বাহন দুটো ময়ূর আর প্রতীক চিহ্ন পদ্ম। অমোঘ সিদ্ধির বর্ণ সবুজ, যিনি অভয় মুদ্রা প্রদর্শন করেন। বাহন দুটো গরুড় এবং প্রতীক চিহ্ন বিশ্ববজ্র। বৈরচরণের বর্ণ সাদা, তিনি ধর্মচক্র ধারণ করেন। বাহন ভয়ানক দুটি সাপ, তার প্রতীক হল চক্র। রত্ন সম্ভবের বর্ণ হলুদ, বাহন দুটো সিংহ আর প্রতীক চিহ্ন রত্ন। সঞ্চারী মন দিয়ে মাইকেল আঙ্কেলের কথাগুলো শুনছিল। এইবার প্রশ্ন করলো, কিন্তু এইগুলোর সাথে সেই অভিশপ্ত বাঁশিটার কি সম্পর্ক? বিকেলের আলো নিভে এসেছে। গাড়ি সোরিংয়ের অনেকটা আগে দাঁড়িয়ে গেছে। সঞ্চারী, মাইকেল আঙ্কেল আর বসন্ত দাজু ঘন মেঘের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিল হোমস্টের দিকে। সন্ধ্যা যত বাড়ছে তত যেন শীতটা আরও জাঁকিয়ে পড়ছে। সঞ্চারী গায়ের জ্যাকেটের চেনটা টেনে নিল। মাইকেল আঙ্কেল এতক্ষণ চুপ করেছিল। এইবার পকেট থেকে একটা সিগারেট বার করে দেশলাই দিয়ে বেশ মন দিয়ে জ্বালালো। তারপর সঞ্চারীর দিকে তাকিয়ে বলল, তুমি যখনই কোনো রহস্য অথবা অতিপ্রাকৃতিক কিছুর উৎস খুঁজবে, তখন তোমাকে একদম মূল উৎসের কাছাকাছি যেতে হবে, বুঝেছো? এই কারণেই আমার এতগুলো কথা বলা। সময় এলে বুঝতে পারবে কেন আমি কথাগুলো বলছি। এখন চলো অয়নের কাছে, আমার অয়নের সাথে কথা বলাটা খুব জরুরি। বসন্ত দাজুর হোমস্টেটা একদম নির্জন পাহাড়ের গা ঘেঁষে। সামনাসামনি আরও কোনো হোমস্টেও নেই। দূর থেকে দেখলে মনে হয় পুরো সোরেং গ্রামে যেন একটাই ঘর। আলো আঁধারির মাঝেই কুয়াশা মাখা কাঠের বাংলোটায় প্রবেশ করল সঞ্চারী আর মাইকেল আঙ্কেল। ঘরের দরজা খুলতেই বুকটা ছ্যাঁত করে উঠল সঞ্চারীর। অয়ন ঘরের মধ্যে নেই। আতঙ্কে চিৎকার করে উঠবার আগেই খেয়াল করল কাঠের ঝুল বারান্দায় কার যেন ছায়া। মাইকেল আঙ্কেলকে ইশারা করে ডাকতেই দুজনে বারান্দায় এসে দেখল অয়ন আপন মনে বারান্দায় পায়চারি করছে, আর মাঝে মাঝে দূরে কুয়াশা মাখা পাইন বনের দিকে তাকিয়ে যেন কিছু একটা দেখছে। মাইকেল আঙ্কেল কেন এসেছেন পরিচয় না দিয়ে বললেন উনি সোরেংয়ে বেড়াতে এসেছেন, অয়নদের পাশের ঘরেই উঠেছেন। সঞ্চারীর সাথে আলাপ কথোপকথনের ব্যাপারটা সম্পূর্ণ গোপন রাখলেন। অয়ন মিষ্টি হেসে মাইকেল আঙ্কেলকে বসতে বলল, আর সঞ্চারীকে বলল, তুমি একটু চা বানাও, বুঝলে? আজ আরও বেশি মেঘ। আজ রাতে আরও কুয়াশা নামবে পাহাড়ের বুকে। রাত্রিবেলায় পাইনের বনে হাঁটতে কিন্তু দারুণ লাগে। সঞ্চারী না গেলেও আমি যাব। আপনি যাবেন তো মাইকেল আঙ্কেল? মাইকেল আঙ্কেল আর চোখে একবার সঞ্চারীর দিকে তাকিয়ে বলল, সে যাওয়াই যায়, আমার তো রাতের পাহাড়ই বেশি ভালো লাগে। আর সেই রাতের পাহাড়ে হাঁটা থ্রিলিংয়ের মধ্যে আরও একটা দারুণ ব্যাপার আছে আঙ্কেল, জানেন? কি বলো তো? এই আলো আঁধারির মাঝেও কেমন যেন ধক করে জ্বলে ওঠে অয়নের দুটো চোখ। ফিসফিস স্বরে সে বলে, এই পাইনের জঙ্গলে একজন দারুণ বাঁশি বাজায়। ওই বাঁশির শব্দটা আমাকে টানে, আমাকে যেন অনেক কথা বলতে চায়। আজ আমি এই বাঁশিওয়ালাকে খুঁজতে যাব। আপনারা আসার আগেও আমি আজকে শুনেছি এই সম্মোহন করা বাঁশির শব্দটা। আমি যাব। আমার সব কিছু থমকে গেছিল, জানেন? আজকে তাকে খুঁজতে যাব। অয়নের কথায় আতঙ্কে পাথর হয়ে যায় সঞ্চারী। মাইকেল আঙ্কেল বুঝতে পারেন আজ রাতে রহস্যময় সেই পাইন বনে কিছু ঘটতে চলেছে, কিন্তু কিছু ঘটার আগে সঞ্চারীকে সব বলতে হবে। আর সেই অভিশপ্ত লামাকে যেভাবে জাগিয়ে তোলা হয়েছিল তাকে আবার ঘুমের দেশে পাঠিয়ে দিতে হবে।
মাইকেল আঙ্কেল বললেন, ওকে, আমরা ডিনার করে পাইন বনে হাঁটতে যাব। তার আগে সঞ্চারী এসো, তোমাকে বইটা দিয়ে দিই। সঞ্চারী বারান্দা থেকে বেরোতেই মাইকেল আঙ্কেল বললেন, বইয়ের কথাটা বললাম, ওটা আসলে একটা অজুহাত, তোমাকে আলাদা করে কিছু কথা বলবো বলে, নয়তো অয়ন সন্দেহ করবে। শোনো, যেগুলো বলছি মন দিয়ে শোনো, নয়তো আজ যে কোনো একজনের প্রাণ যাবে। নির্জন পাইন বনের সেই আদিম প্রেতাত্মা মারণযজ্ঞের ফাঁদ পেতেছে। আজ বাইরে বেশ কুয়াশা, মেঘের চাদর এখানে দুধের স্বরের মতো বর্তমান। আজ যেন মনে হচ্ছে অতি প্রাকৃতিক কিছু ঘটতে চলেছে। সমস্ত পাইন বনটা যেন অনেক বেশি নিস্তব্ধ হয়ে আছে, আর সেই রহস্যময় পাইন বন যেন কারোর প্রতীক্ষায়, অন্তহীন এক প্রতীক্ষায়। অয়ন আপন একটা ছন্দে মত্ত, যেন সারা পৃথিবীর সাথে ওর যোগাযোগ ফুরিয়ে গেছে। শুধু তাকে সেই বাঁশির সুর অমুক টানে ডেকে চলেছে অন্তহীন এক সময়ের কালস্রোতে, যেখানে থমকে গেছে সমস্ত বিশ্ব চরাচর। সঞ্চারী বা মাইকেল আঙ্কেল যে নিজেদের মধ্যে অন্য কথাবার্তা বলছে, তাই নিয়ে অয়নের সেরকম কোনো উৎসাহ নেই। সে নিজেও জানে না সে কার জন্যে আর কিসের জন্য প্রতীক্ষা করছে। শোনো সঞ্চারী, আমি যেগুলো বলবো মন দিয়ে শোনো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমিও যা শুনেছি সেটাই তোমায় বলছি। এখানে বহু যুগ আগে অরণ্যের ভিতর, অর্থাৎ এই পাইন বনের ভিতর একটা গুম্পা ছিল। আর তুমি নিশ্চয়ই জানো, আমাদের ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সারা পৃথিবীর সবচেয়ে দারুণ দুটি ধর্মের উদ্ভব হয়েছে। এক হলো শাশ্বত হিন্দু ধর্ম, আর আরেকটি বৌদ্ধ ধর্ম। যদিও অনেকে মনে করেন আজ যে এই বৌদ্ধ ধর্ম নিয়ে এত মাতামাতি, তার মূল আদি এবং শাশ্বত হিন্দু ধর্ম। তার থেকেই আজকের এই বৌদ্ধ ধর্মের ভিত্তি। একসময় সারা ভারত এবং মধ্য এশিয়া জুড়ে বৌদ্ধ ধর্মের দাপট এতটাই বাড়তে লাগলো যে হিন্দু ধর্ম সেখানে বলতে পারো সংখ্যালঘুর পর্যায়ে গিয়ে পৌঁছলো। সমস্ত ভারত এবং বাংলা জুড়েও বৌদ্ধ ধর্মের প্রবল রমরমা। ইনফ্যাক্ট সেই সময় পাল বংশের উৎপত্তি, আর সেই সময় সারা বাংলা জুড়েও কিন্তু বৌদ্ধ ধর্মের জয়গান হতে লাগলো। এই সময় বৌদ্ধ ধর্মের আগমন ঘটল বজ্র নাগিনী বা বজ্রযান ধর্মের, অর্থাৎ এইবার সেখানে কালো জাদুর প্রভাব শুরু হলো, এবং সেই সময় সেইটা প্রবলভাবে চর্চিত হতে লাগলো তিব্বতে এবং ভারতের কিছু অংশে। পরবর্তীকালে অবশ্য এইভাবে বৌদ্ধ ধর্মের প্রভাব অনেকটা কমে, আর ভারতে আগমন ঘটেছিল হিন্দু ধর্মের। পরবর্তীকালে অবশ্য এইভাবে বৌদ্ধ ধর্মের প্রভাব অনেকটা কমে আবার ভারতে আগমন ঘটেছিল হিন্দু ধর্মের। আর এই হিন্দু ধর্মের পুনরুত্থানের পিছনে উঠে আসে আর একটা নাম, সেটা হলো গুরু শঙ্করাচার্য। এবং তারপর আর হিন্দু ধর্মকে পিছন ফিরে তাকাতে হয়নি। এইটা মোটামুটি সমগ্র ভারতের ইতিহাসে বৌদ্ধ এবং হিন্দু ধর্মের প্রসারের ইতিহাসের একটা সংক্ষিপ্ত সার বললাম। এইবার আমি আসি মূল প্রসঙ্গে। একটানা কথাগুলো বলে থামলেন মাইকেল আঙ্কেল। একটানা কথা বলে তিনি ক্লান্ত বোধ করছেন। সঞ্চারী অধীর আগ্রহে চেয়ে আছে মাইকেল আঙ্কেলের দিকে। এই সময় ঘরে প্রবেশ করল চুংড়ি বলে বসন্ত দাজুর হোমস্টের কর্মরত মেয়ে, যে বসন্ত দাজুর হোমস্টের যাবতীয় দায়িত্বে আছে। মূলত সে খাবার বানায়। আদতে সে দার্জিলিংয়ের মেয়ে হলেও বিয়ে হয়ে চলে গিয়েছিল শহরে, কিন্তু শহরে আদব কায়দা আর তার স্বামীর অত্যাচারে সে আবার ফিরে এসেছে পাহাড়ে এবং নিজের মতন নিজেরটা গুছিয়ে নিয়েছে। চুংড়ি দারুণ মোমো আর থুপকা বানায়। মাইকেল আঙ্কেল একটা সিগারেট ধরালেন। সিগারেটের কড়া গন্ধ বদ্ধ কাঠের ঘরে এক চক্কর দিয়ে সমস্ত ঘরটাকে কেমন তামাকময় করে তুলল। মাইকেল আঙ্কেল যেন গভীর কোনো চিন্তার সমুদ্রে ডুবে আছেন। সঞ্চারী ধরা গলায় বলল, তারপর তারপর বলুন মাইকেল আঙ্কেল। আমি শুনেছি এই মনেস্ট্রিতে যেসব লামারা ছিলেন তাদের মধ্যে অধিকাংশ ছিলেন তান্ত্রিক লামা। এরা তিব্বতীয় বৌদ্ধ তন্ত্র সাধনা করতেন। এরা ছিলেন বনপো সম্প্রদায়ের। এই বোনপো সম্প্রদায় কারা? তিব্বতীয় বৌদ্ধ তন্ত্র অবলম্বনকারী বৌদ্ধ লামারা এক বিশেষ সম্প্রদায় ছিলেন। তার নাম হল বনপো সম্প্রদায়। 9টা চোখ বিশিষ্ট মহাদেবের পুজো করে এই বনপো তান্ত্রিকরা। তারা বলেন লাছেন পমিস। 2 পা ও 9 চোখের অধিপতি এই মহাদেব।
এই বনপতান্ত্রিকরা দেবতাদের থেকে দেবীদের অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তারা বলেন আদ্যাশক্তি হলেন জীবরিজি দঙ্ঘা যস্যা। দেবীর মুখ শ্বেত বর্ণের এবং 4টি সিংহের উপর তিনি বসে আছেন। তিনি ওই অদ্ভুত দর্শন মহাদেবের স্ত্রী। প্রত্যেক দেবতার সাথে তাদের স্বামীরা থাকেন। বনপতান্ত্রিকরা বলেন বাগদেবতা। তন্ত্র সাধনায় সিদ্ধি লাভ করে এই বনপ সম্প্রদায়ের তান্ত্রিক লামারা মানুষের কল্যাণকর কাজে নেমে পড়তেন। এরা ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, দৈত্যদের বশ করতে পারতেন। তাদের কথা অনুযায়ী সেই সব ভয়ানক প্রেতরা হতো সেই তান্ত্রিক লামাদের আজ্ঞাবাহক এবং একই সাথে বশীভূত। তাদের দিয়েই সাধারণ মানুষের ব্যাধি দুঃখ কাটিয়ে সংসারে শান্তি আনতেন সেই তান্ত্রিক লামারা। আসলে এই বনপ সম্প্রদায়ের সাথে প্রাচীন তিব্বতীয় সংস্কৃতির কোথাও একটা যোগসূত্র ছিল, আর সেই কারণেই সাধারণ তিব্বতীরা কোনো সমস্যায় পড়লে এই তান্ত্রিক লামাদের ডেকে আনতেন। এই বনপ লামারা এসে মন্ত্রের মাধ্যমে ভূত, প্রেত, দৈত্য, দানব, পিশাচদের সাথে মোকাবিলা করত। আসলে আদিম তিব্বতীয় উপজাতি অথবা অধিবাসীদের মধ্যে কোনো ধর্ম ছিল না। তাদের বিশ্বাস ছিল এই ভূত, প্রেত, দৈত্য, দানব, যক্ষ, ডাকিনী, যোগিনীদের প্রতি। তারা এদের আরাধনা করত, এমনকি পশু বলির সঙ্গে সঙ্গে এরা নরবলিও দিত। অনেকেই বলে থাকে আদিম তিব্বতীরা মানুষের মাংস খেত। তারা সাধনায় সিদ্ধিলাভ হওয়ার তাগিদে নর মাংস ভক্ষণ করত। তারা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও অমঙ্গলের ছায়া দেখতে পেত। এই তিব্বতীরা কি শুধুমাত্র পূজার মাধ্যমেই এই সমস্ত অপদেবতাকে খুশি রাখত? আদিমকালে তিব্বতীয়রা ভূত প্রেতের ভয়ানক সমস্ত মুখোশ পরে তান্ত্রিকদের মন্ত্র পড়ার সাথে সাথে নাচ গান করে পিশাচ দেবতাকে খুশি রাখত। পিশাচ, যক্ষ, ভূত পুজোর অঙ্গ ছিল সে সমস্ত ভয়ানক নাচ। এগুলোকে বলা হতো দানাই নৃত্য। এদের কথা বলতে গেলে বলতেই হয় পশ্চিম তিব্বতের পিশাচ সিদ্ধ পুরুষ সেন রাবমিগের কথা। আয়ুর্বেদ ছাড়াও তিনি নানান ধরনের ভাষা জানতেন। 31 বছর তপস্যা করেন তিনি এবং বনদেবতা জেন হাওকার অর্থাৎ শ্বেত জ্যোতির্ময় বনদেবতার অলৌকিক অপার্থিব শক্তি তিনি আয়ত্ত করেন। আর এই পিশাচ সিদ্ধ পুরুষ এবং তন্ত্র সাধক মিগে বনদেবতার প্রচার করে সাধারণ মানুষের বনধর্মে দীক্ষা দেন। চীন দেশের বিভিন্ন প্রান্তে প্রায় 25 বছর ধরে তিনি দীক্ষা দেন। তিনি ভূত পিশাচের নৃত্য, শান্তিদাতা দেবতাদের পুজো ও প্রার্থনা করার নিয়মাবলী, প্রেতদের সুরা বা মদ নিবেদন করার পদ্ধতি, মাদুলি ধারণের মন্ত্র, মুদ্রা যন্ত্রের ব্যবহার এবং নানা ধরনের অলৌকিক অদ্ভুত জিনিস সকলকে শিখিয়েছিলেন। এই পিশাচ সিদ্ধ পুরুষই চীনের রাজা কনগসিকে তার মঠে দীক্ষিত করে তিব্বত, চীন, মসোলিয়া, তুর্কিস্থল সহ এশিয়ার জায়গায় জায়গায় ছড়িয়ে দেন এই বনধর্ম। আর সেই বনধর্ম সম্প্রদায়ের সমস্ত লামা ছিল এই মনেস্ট্রিতে। তাহলে বুঝতেই পারছো কি ধরনের পুজো করত এই তান্ত্রিক সন্ন্যাসীরা। কিন্তু আমাদের ধারণা তন্ত্র মানেই বিপদ, তন্ত্র মানেই খারাপ, তা একদমই নয়। তন্ত্র সাম্য অর্থাৎ শান্ত ভালোবাসার আর একটা রূপ। কিন্তু এই বনপ সম্প্রদায়ের এই লামাদের মধ্যে একজন লামা ছিলেন পিশাচ সিদ্ধ, সাক্ষাৎ যমদূত। তার নাম শুনেছিলাম কাদপো। এই কাদপোর ছিল শয়তান অপদেবতাকে খুশি করার কিছু প্রতিজ্ঞাবদ্ধ নিয়ম। তার মধ্যে কাজ করত আরেকটি ভয়ানক জিনিস, সেটা হলো যৌন লালসা। আর এই যৌন লালসা চরিতার্থ করতে কাদপো আশ্রয় নিত তার অসাধারণ এক প্রতিভার। কি সেই প্রতিভা? তার সেই অপার্থিব সম্মোহনী বাঁশির সুর। মাইকেল আঙ্কেলের কথা শুনে সঞ্চারীর মনে হলো এত মোটা জ্যাকেট পরা সত্ত্বেও তার আরও বেশি ঠান্ডা লাগছে। এক ভয়ানক আতঙ্ক ক্রমশ গ্রাস করছে সঞ্চারীকে। কিন্তু এখনও অনেক কিছু জানার বাকি সঞ্চারীর।
তাই মনের সমস্ত সাহস জড়ো করে সঞ্চারী বলে, তারপর রাতের মেঘ কেটে এখন চাঁদের দেখা মিলেছে। কুয়াশার মধ্যে দিয়ে মৃদু জ্যোৎস্না এসে ভাসিয়ে দিচ্ছে সমস্ত পাইন বনটাকে। সঞ্চারী আগেও অনেকবার পাইন বনে গেছে এবং পাইন বন তার খুব প্রিয়, কিন্তু এই পাইন বনটা যেন কেমন অলৌকিক, যেন কেউ তাদের জন্য অন্তহীন অপেক্ষা করে আছে। আর সেই সম্মোহনী তীক্ষ্ণ অথচ যেন শান্ত সেই বাঁশির সুর সঞ্চারীকে পাগল করে তোলে। কিন্তু এত কিছুর মাঝেও মাঝে মাঝে প্রকৃতির বুকে অসীম শান্তির খোঁজ পায় সঞ্চারী। এখন সে চোখ বুজে এই পাহাড়কে অনুভব করে। কত স্মৃতি যেন এই পাহাড়কে ঘিরে। এই স্মৃতিগুলো নিয়েই মানুষ বেঁচে থাকে আজীবন। এই বিশাল পৃথিবীতে এই ক্ষুদ্র জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে স্মৃতি ছাড়া আর কিছু বেঁচে থাকে না। স্মৃতি আবার নতুন স্মৃতির জন্ম দেয়। মাইকেল আঙ্কেল কাঠের বারান্দায় দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়েছে। সঞ্চারী কাছে এসে জিজ্ঞাসা করে, তারপর কি হলো মাইকেল আঙ্কেল? বলবো সব বলবো। হাতে আর বেশি সময় নেই, তাই তোমাকে সব বলে দিতে হবে জঙ্গলে ঢোকার আগে। আসলে তিব্বতী বৌদ্ধতন্ত্র জিনিসটা খুব গোলমেলে এবং ভয়ঙ্কর। যদিও এখন সমস্ত তিব্বতে ওইসব জাদু, শয়তানকে মানানো জাগানো পুজো করা এগুলো নিষিদ্ধ, তবুও শুধু তিব্বত না, পৃথিবীর অনেক দেশেই এখনও মারাত্মকভাবে এই তিব্বতীয় তান্ত্রিক পদ্ধতিতে বনপদের সম্প্রদায় আছে এবং তারা লুকিয়ে লুকিয়ে এই সমস্ত নিষিদ্ধ সাধনা করে। এতগুলো কথা বলে মৃদু হেসে মাইকেল আঙ্কেল বললেন, তুমি আবৃত্তি করতে পারো? না, আবৃত্তি করতে পারি না, কিন্তু কবিতা আমার খুব প্রিয়। কোন কবি তোমার সবচেয়ে প্রিয়? আমার আর অয়নের দুজনেরই প্রিয় কবি সুনীল গাঙ্গুলি আর পূর্ণেন্দু পত্রী। যদিও আমি সেরকম কবিতা পড়ি না, তবুও কবিতা শুনতে খুব ভালো লাগে। এখন এত গুরুগম্ভীর পরিবেশে বিশেষ করে তোমার কাছে একটা কবিতা শুনতে চাইলে তুমি কি কিছু মনে করবে? প্রতিবাদ জানিয়ে সঞ্চারী বলে তার কবিতা শোনাতে আর পড়তে সবসময় খুব ভালো লাগে। আজ এই চাঁদনি রাতে আধো আধো কুয়াশায় ঢাকা পাইন বনের মাঝে সঞ্চারীর মিষ্টি গলায় কবিতা যেন ঝর্ণা হয়ে নেমে এলো পাহাড়ের কোলে। ভালোবাসার পাশেই একটা অসুখ শুয়ে আছে, ওকে আমি কেমন করে যেতে বলি? ও কি কোনো ভদ্রতা মানবে না? মাঝে মাঝেই চোখ কেড়ে নেয়, শিউরে ওঠে গা। ভালোবাসার পাশেই একটা অসুখ শুয়ে আছে, দুহাত দিয়ে আড়াল করা আলোর শিখাটুকু। যখন তখন কাঁপার মতন তুমি আমার গোপন। তার ভিতরে ঈর্ষা আছে রেকের মতো তীক্ষ্ণ ফলা, ছেলেবেলার মতন জেদি। এদিক ওদিক তাকাই, তবু মন তো মানে না। ভালোবাসার পাশেই একটা অসুখ শুয়ে আছে। তোমায় আমি আদর করি, পায়ের কাছে লুটাই, সিংহাসনে বসিয়ে দিয়ে আগুন নিয়ে খেলি। তবু নিজের বুক পুড়ে যায়, বুক পুড়ে যায়, বুক পুড়ে যায়। কেউ তা বোঝে না। ভালোবাসার পাশেই একটা অসুখ শুয়ে আছে। বাহ, তুমি খুব সুন্দর কবিতা পাঠ করো। তোমার কবিতা অনেকটা পাহাড়ি নদীর মতনই সুন্দর সঞ্চারী। মাইকেল আঙ্কেলের কথায় সঞ্চারী বেশ খানিকটা যেন লজ্জাই পেয়ে গেল। এইবার আবার সম্বিত ফিরে পেল, আর ফিরে এলো চরম বাস্তবে। সামনে অজানা বিপদ, বাঁচতেই হবে তাদের। মাইকেল আঙ্কেলকে এইবার সোজাসুজি প্রশ্ন করল সঞ্চারী, আচ্ছা, এই কাঠপোল আমার যার কথা বলছিলেন, সেই পিশাচ সিদ্ধ তান্ত্রিক কি ফিরে এসেছে? এই কাদপুর কথা জানতে গেলে তোমাকে আরেকটু কথা শুনতে হবে এই বনপো সম্প্রদায়ের উপর, নয়তো তুমি বুঝতে পারবে না। সোরেঙের আকাশে আবার যেন মেঘ করেছে ঘন। সেই ঘন মেঘে আর কুয়াশা নেমে এসেছে এই পাহাড়ি গ্রামকে নিজের ক্ষমতায় বন্দি করবে বলে। মাইকেল আঙ্কেল বলতে শুরু করলেন, কাঠমান্ডু থেকে মানস সরোবর হয়ে কাংসু বলে একটা জায়গা হয়ে আরও উত্তরে গেলে নিয়ালম, আর আরও উত্তরে গেলে মিলারেপার গুহার পাশ দিয়ে চলে গেছে পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা। তিব্বতী লামারা একে বলে ভূতের দেশ। চীনের লানি ওয়েনচেন্স তান্ত্রিক বিদ্যায় পারদর্শী ছিলেন। তিনি পিশাচিনী বিদ্যা জানতেন।
তিনি পিশাচিনী ক্রোসবার শোখকে বশ করে বন্দি করে রেখেছেন এখানকার দৈত্য রানীর মন্দিরে। বলা হয় পোষার বোখা মন্দিরেও এই গোখো পিশাচিনী ঘোরাফেরা করেন। আর এই তিব্বতীরা রানী গোখোর পুজো দেন, আর তাদের অমোঘ বিশ্বাস এই রানী জাগ্রত পিশাচিনী, আর তার রাজা ওয়েনচেংও মূর্তিমান পিশাচ। তিব্বতের প্রতিষ্ঠাতা স্রংসান গাঘোর চীনা রানী ওয়েনচং এই দানব পিশাচিনীকে বশে রাখার জন্যই মন্দির তৈরি করিয়েছিলেন। এখানকার সমস্ত জায়গার লোকবার গেখো পিশাচিনীর চোখ আছে। তার পূজাপাঠ খুব সাংঘাতিক। তার পূজাপাঠে ভুল হলে রক্ষা নেই, সাক্ষাৎ মৃত্যু। আর এই ভূতের দেশে, দানবের দেশে, পিশাচের দেশে প্রধান দেবতা এই গোখো পিশাচিনী। আর এই কাদপো সেই গোখো পিশাচিনীর পূজা করত। আর তার মানে তিব্বত লামাতন্ত্রে দীক্ষিত হয়ে পিশাচ সিদ্ধ পুরুষ ছিল কাদপো। তাই তিনি নাকি ছিলেন অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী। এই বনপো সম্প্রদায়ের পুজো আচ্ছা অন্যরকম ছিল। শুনেছি তারা নাকি নরবলিও দিত। কিন্তু এই সবের থেকে আলাদা হয়ে কাদপো নিজে আলাদা করে এই পিশাচিনীর পুজো করত, যার জন্য কাদপোর মধ্যে একটা অদ্ভুত ক্ষমতা ছিল শোনা যায়, যেটি কাদপো তার তিব্বতী তন্ত্র সাধক গুরুর থেকে উপলব্ধি করেছে। সেটা কি ভয়ানক কিছু? সম্মোহন। এই সম্মোহন বিদ্যা হয়তো খুব ভয়ানক নয়, কিন্তু সঠিক প্রয়োগ করলে এর মাধ্যমে হেন কিছু কাজ নেই যে করা যায় না। কাদপো তার এই সম্মোহন প্রক্রিয়াকে প্রধান অস্ত্র করে এক ভয়ানক শয়তান প্রবৃত্তিতে মেতে উঠল। সোরেং এবং আশপাশের পাহাড়ি গ্রামগুলো থেকে কুমারী মেয়েরা ক্রমশ উধাও হয়ে যেতে লাগলো। অনেক দিন এরকম চলার পর গ্রামের লোকজন আবিষ্কার করলো এক ভয়ানক অবিশ্বাস্য সত্যি। গ্রামেরই মধ্যে কেউ একজন বুঝতে পারে পুরো ঘটনার জন্য দায়ী ওই গুম্পার লামারা। পরে সমস্ত গ্রামবাসীদের কাছে ব্যাপারটা পরিষ্কার হয়, আর তারপরেই ওই গুম্পাকে তারা পুরো জ্বালিয়ে দেয়। লামারা বলে পালিয়ে বাঁচে, কিন্তু কাদপোকে তারা পিটিয়ে আধমোড়া করে জ্যান্ত জ্বালিয়ে পুরো গ্রামের মাঝে হত্যা করে। কি করতো কাদপো? কেন এত রাগ ছিল গ্রামবাসীদের তার উপর? কাদপো সম্মোহনের মাধ্যমে এইসব গ্রামের কুমারী মেয়েদের, বিশেষ করে যাদের সদ্য পিরিয়ডস বা রজস্রাব শুরু হয়েছে, তাদের সম্মোহন করত এবং সাথে সাথে তার অপূর্ব সুন্দর বাঁশির সুরে মুগ্ধ করত। আর তাদের বশ করে নিয়ে যেত তার নির্জন কক্ষে। সেখানে সেই কুমারী মেয়ের উপর সে তার ভয়ানক যৌনাকাঙ্ক্ষা মেটাত, এবং তার ভোগলীলা শেষ হয়ে গেলে সেই ধর্ষিতা মেয়েটাকে বলি দিত নিজের শয়তান দেবতার পায়ে। আর তার সাথে সে আরও একটা পৈশাচিক কাজ করত। সেই পৈশাচিক কাজের কথা শুনে আমার নিজেরই গা গুলিয়ে উঠেছিল, আর আমি তোমাকে কি করে বলবো? শুনলে তোমারও মাথার ঠিক থাকবে না। আমি তাও শুনবো, আপনি বলুন আমায় মাইকেল আঙ্কেল। ওই সাক্ষাৎ নরপিশাচটা ওই মেয়েগুলোর ওপর নিজের পশুর মতন যৌনাকাঙ্ক্ষা মিটিয়ে বলি দেওয়ার আগে সেই মেয়েদের শরীরের বিশেষ অঙ্গ কেটে দিয়ে মদে ভিজিয়ে রাখত। কি সেই অঙ্গ? কুমারী মেয়েদের যোনি। কিন্তু এখানে আপনি বললেন সেই বিকৃতকাম সন্ন্যাসীর টার্গেট আমি, মানে আমি আর অয়ন। কিন্তু আমরা কি করেছি? তুমি একটা জিনিস ভুলে যাচ্ছ সঞ্চারী। তোমাকে আমি কালই রামধুরাতে জিজ্ঞাসা করেছিলাম প্রথম দিন পাইন বনে কি কি হয়েছিল। তুমি বলেছিলে তোমাকে সেখানে অয়ন ভালোবেসেছিল। তোমরা প্রকৃতিকে সাক্ষী রেখে দুজন দুজনের শরীরে মিশে গেছিলে। তার সাথে ওই কাদপুর বাঁশির কি সম্পর্ক? সম্পর্ক আছে সঞ্চারী, গভীর সম্পর্ক আছে। ওই কাদপুর সবচেয়ে লোভ ছিল নগ্ন নারী শরীরের প্রতি। আর সেদিন তোমার সেই নগ্ন শরীর দেখে আবার জেগে উঠেছে নরপিশাচটা। কামের আগুনে আবার তার আত্মা জেগে উঠেছে। আর তাই
আবার বাঁশি বাজিয়ে তোমাকে সম্মোহন করার চেষ্টা। কিন্তু ব্যাপারটা অন্য ঘটেছে। এখানে বাঁশির শব্দ তোমার থেকে বেশি প্রভাব বিস্তার করেছে অয়নের মনে। নগ্ন নারী শরীর আবার জাগিয়ে তুলেছে প্রাচীন সেই তান্ত্রিক পিশাচ সিদ্ধ লামার আত্মাকে। মাথা নিচু করে বসে থাকে সঞ্চারী। তার মাথা, বিবেক, বুদ্ধি, বোধ কোনোটাই কাজ করে না। সময় পেরিয়ে যাচ্ছে, সামনে যেন জ্বলন্ত একটা মৃত্যু ফাঁদ। আর কিছু ভাবতে পারে না সঞ্চারী। একটা যন্ত্রণা, একটা কষ্ট যেন কুড়ে কুড়ে খায় সঞ্চারীর মনকে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে সঞ্চারী। কাছে এসে মাইকেল আঙ্কেল বলে, শক্ত থাকতে হবে সঞ্চারী, আমাদের এই যুদ্ধ জিততেই হবে। শুধু তুমি শক্ত থেকো, কারণ তোমরা যেটা করেছো সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ। সেই মিলনে পাপ নেই, জড়তা নেই, ভয় নেই, ঘৃণা নেই, বরং পবিত্রতা আছে। আর আছে অসীম ভালোবাসার জন্মদাতা। কিন্তু কাঁধভোর সেই কুমারী মেয়েদের সাথে যৌন মিলনে ভালোবাসা, পবিত্রতা কিছুই ছিল না, বরং শুধুই ছিল পাপ, যৌন খিদের তাড়না, অহংকার, নিজেকে শয়তানের কাছে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবার প্রচেষ্টা, আর ভয়ানক এক হিংসা মিশে আছে। একটা কথা মনে রেখো সঞ্চারী, সব কিছুর শেষে শুধু জিতে যায় ভালোবাসা। ভরসা রেখো। হোমস্টে থেকে রাস্তায় যখন নামলো তিনজন, তখন বাইরের পাহাড় জুড়ে শুধুই মেঘ। সঞ্চারী, মাইকেল আঙ্কেল আর অয়ন তিনজনই কেমন যেন থমকে আছে। একটা অদ্ভুত আলো ছায়া অন্ধকার তাদের তিনজনকে ঘিরে আছে যেন। মনে হচ্ছে কেউ আসবে। আদিম অপেক্ষায় তিনজন। মাইকেল আঙ্কেল সঞ্চারীর দিকে তাকালো একবার। সঞ্চারী কিছু বলল না, শুধু আকার ইঙ্গিতে দুজনের মধ্যে কথা বিনিময় হলো। আর কয়েক পা হাঁটলেই সেই আদিম অদ্ভুত রে প্রাগৈতিহাসিক পাইন বন। যত তারা পাইন বনের দিকে এগোতে লাগলো, সঞ্চারী একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতে লাগলো। অয়নের হাঁটার গতিবেগ, অয়নের মুখের ভাষা, তার চোখের আকুলতা যেন বদলে গেল। যেন ভীষণ কোনো মায়াবী টান অয়নের মনকে ছুঁয়ে যাচ্ছে। যেন গহন অরণ্যের মধ্যে থেকে ভেসে আসছে কোনো বুক চেরা আর্তনাদ। তা শুধু অয়ন শুনতে পাচ্ছে। তাই জন্যই তার মনে এত তাড়া। পাইন বনে আলো আঁধারের মধ্যে তিনজন প্রবেশ করলো। মাইকেল আঙ্কেল প্রথমেই বলে দিল, আচ্ছা শোনো, আমরা কিন্তু বেশি দূর যাব না। অনেক রাত হয়েছে, আমাদের আবার ঘরে ফিরতে হবে। তাই যতটা তাড়াতাড়ি সম্ভব একটু ঘুরে টুরে আমরা আবার ফিরে যাব হোমস্টেতে। আর এই সময় রাতে পাহাড়ি জঙ্গলগুলোতে চিতাবাঘ আর হিমালয়ান ব্ল্যাক বিয়ারের আনাগোনা হয়ে থাকে। তাই আমরা কেউ কারো থেকে দূরে যাব না, সব সময় একসাথে থাকবো, আবার একসাথেই ফিরে যাব। অয়নকে উদ্দেশ্য করে মাইকেল আঙ্কেল বলল, অয়ন, তুমি কিন্তু আমাদের সাথেই থাকবে, এগিয়ে যাবে না বা পিছিয়েও পড়বে না, কারণ ভিতরের দিকে পাইনের জঙ্গলটা আরো ঘন হয়ে পড়েছে। তাই জন্য একবার যদি কেউ দল ছাড়া হয়ে যায়, তাকে খুঁজে পাওয়া মুশকিল। আর এই রাত্রিবেলায় কুয়াশার জন্য সামনে কিছু ভালো করে দেখাও যাচ্ছে না। মাইকেল আঙ্কেলের কথাটা শেষ হওয়ার আগেই তিনজনের কানে ভেসে এলো এক অদ্ভুত এক বাঁশির শব্দ। সেই মায়াবী বাঁশি, যে বাঁশির টানে মনটা কেমন যেন পাগল পাগল লাগে। মনে হয় যেন মদের পুরনো নেশা ফিরে এসেছে। চাপ চাপ কুয়াশার মধ্যে সম্মোহনের সেই বাঁশি শুনে অয়ন ঘুরে সঞ্চারী আর মাইকেল আঙ্কেলের দিকে তাকিয়ে বলল, ওই যে তোমরা শুনতে পাচ্ছ? ওই বাঁশির শব্দ আবার সে এসছে, আমায় ডাকছে। আমি যাব। আমাকে জানতেই হবে কোথা থেকে আসছে এই বাঁশির শব্দ। আমি যাব। আমি কে বাজাচ্ছে? কে বাজাচ্ছে? আমি যাব। আমরাও যাব তোমার সাথে, তুমি একা যাবে না। অয়ন আর কোনো কথার অপেক্ষা করল না। সে খুব দ্রুত পায়ে আরও এগিয়ে যেতে লাগলো গহন অরণ্যের বুক চিরে। আজ সমস্ত হিমালয়ের মেঘ যেন নেমে এসেছে সোরেংয়ের সেই পাইনের উপত্যকায়। সামনে কিছু দেখা যাচ্ছে না। একটা কেমন মায়া লাগানো অদ্ভুতুরে পরিবেশ। আর সেই মাতাল করা পরিবেশে
সঞ্চারী সম্মোহনের মতন হেঁটে যাচ্ছে। তার সামনে শুধু মাইকেল আঙ্কেল। সে শুধু মাইকেল আঙ্কেলকে ফলো করে যাচ্ছে, আর মাইকেল আঙ্কেল অয়নকে তীক্ষ্ণ নজরে জরিপ করে এগিয়ে চলেছে। অয়নের পিছু পিছু সঞ্চারী এগিয়ে যেতে যেতে ক্লান্ত বোধ করছিল। তার মনে হচ্ছিল তার পা ধরে এসেছে, তার শরীর অবসন্ন। সে মাইকেল আঙ্কেলকে বলল, একটু এগিয়ে যান আপনি, অয়নকে দেখুন, আমি আসছি, আমি ওর সাথে ছুটে পারছি না। বেশি গ্যাপ রেখো না, একটু রেস্ট নিয়ে পিছনে পিছনে এসো। এই নাও আমার টর্চ। বলেই মাইকেল নিজের টর্চটা সঞ্চারীর হাতে দিয়ে নিজের জ্যাকেটের ভিতর থেকে মাথায় লাগিয়ে অয়নের পিছু পিছু এগোতে লাগলো। সঞ্চারী ক্লান্ত হয়ে একটা পাইন গাছের নিচে দাঁড়ালো। তার মাথা ঘুরছে, শরীরটা প্রচণ্ড অবসন্ন, কেমন যেন ঝিম ধরা ভাব। আর তখনই সঞ্চারী হঠাৎ অনুভব করলো কেমন একটা গন্ধ। জুনিপার গাছের কাণ্ড পোড়ালে যেমন একটা অদ্ভুত গন্ধ হয়, সেই রকম এই গন্ধটা সঞ্চারী পেয়েছে অনেকবার। কিন্তু এই ঘন পাইনের জঙ্গলে এই গন্ধটা আসলো কোথা থেকে? আর তখনই হঠাৎ আলো আঁধারের মধ্যে সঞ্চারী আবছা দেখতে পেল লাল বর্ণের পোশাক পরিহিত এক মুণ্ডিত মস্তক লামাকে। মুহূর্তের জন্য মিলিয়ে গেলেও সেই লামার ছায়ার চোখের লোভাতু দৃষ্টিকে এক মুহূর্তের জন্য চিনে নিতে ভুল করল না সঞ্চারী। তবে কি কাতপো আজ শিকারের সন্ধানে বেরিয়ে পড়েছেন? সমস্ত জঙ্গলটা অদ্ভুত একটা নিস্তব্ধতায় ঢাকা। সঞ্চারী আর দেরি করল না, টর্চটা জ্বালিয়ে দ্রুত পায়ে বনের গভীরে চলে গেল। মাইকেল আঙ্কেল দ্রুত হাঁটতে লাগলো অয়নের পিছনে। এত কুয়াশা আর মেঘ, সামনে ভালো করে দেখাও যাচ্ছে না। হঠাৎ মাইকেল আঙ্কেলের খেয়াল হয় পিছনে সঞ্চারী নেই, অর্থাৎ সে এখনো এসে পৌঁছায়নি। অজানা এক আশঙ্কায় প্রমাদ গুণে মাইকেল আঙ্কেল সে পিছন ফিরে আবার একটু যেতেই দেখতে পায় সঞ্চারী আসছে অবসন্ন পায়ে। মুখ তার ভয়ে ফিকে হয়ে গেছে, যেন অতিরিক্ত কোনো কিছুতে প্রচণ্ড ভয় পেয়েছে সে। মাইকেল আঙ্কেলকে কিছু বলতে হলো না, সঞ্চারী দেখা মাত্রই সব কিছু খুলে বলল। শুনে একবার ভুরু কুঁচকালো মাইকেল আঙ্কেল, আর গভীরভাবে কিছু যেন ভাবতে লাগলো। তারপর বলল, চলো চলো এগিয়ে যাই। অয়ন কোথায় আছে কে জানে। আমাদের আমাদের দ্রুত এই পাইনের জঙ্গল থেকে বেরোতে হবে। আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, আমাদের আর সময় নষ্ট করা ঠিক হবে না। আমাদের এইবার অয়নকে নিয়ে এই ঘন জঙ্গল থেকে বের হতে হবে। কিছুক্ষণ হাঁটার পর আলো আঁধারিতে বুঝতে পারলো ওরা দুজন প্রায় জঙ্গলের মাঝে চলে এসেছে। আর এই আলো আঁধারিতে মোটামুটি চোখ সয়ে গেছে দুজনের। হঠাৎ দুজনের খেয়াল হলো দূরে পাইন গাছের মাঝে যেন আগুন জ্বলছে, যেন ওখান থেকেই ভেসে আসছে কোনো আধিভৌতিক প্রাচীন কোনো পুঁথির সুর, যেন বহু দূর থেকে ভেসে আসছে প্রাচীন কোনো নদীর অবয়ব। শরীরটা কেমন যেন অবশ হয়ে যেতে লাগলো। তাও মাতাল পায়ে মাইকেল আঙ্কেলের সাথে হাঁটতে লাগলো সঞ্চারী। তার পা যেন আর চলতে চাইছে না, তবুও সে হেঁটে চলেছে অন্তহীন কোনো পথে। কিছু দূর এসে সঞ্চারী আর মাইকেল আঙ্কেল আবিষ্কার করে এই গহন অরণ্যের মাঝে প্রাচীন এক গুম্পা। এই গুম্পার কথাই আগে শুনেছিল মাইকেল আঙ্কেল, কিন্তু সে তো পরিত্যক্ত এক ধ্বংসাবশেষ ছিল। আজ কোন অলৌকিক বলে সেই অভিশপ্ত গুম্পা আবার জেগে উঠেছে কিনা কে জানে। আর এত কিছুর মাঝে একটা দৃশ্য দেখে মাথা খারাপ হয়ে যায় মাইকেল আঙ্কেল আর সঞ্চারীর। সেই গুম্পার সামনে ভয়াল দর্শনা কোনো বৌদ্ধ তান্ত্রিক দেবীর মূর্তি, আর তার সামনে শুয়ে আছে অয়ন। শরীর তার উলঙ্গ, তার সারা গায়ে রক্তের আলপনা আঁকা হয়েছে। এ কি দেখছে মাইকেল আঙ্কেল? বাস্তব, কল্পনা, হ্যালুসিনেশন, যেন সব কিছু একাকার হয়ে যায় এই ভাবনাতে। মাথা কাজ করে না মাইকেল আঙ্কেলের। বুঝতে পারে মশালের আলোয় হলুদ পিশত আলোকময় পরিবেশে অয়নের গায়ে আঁকা রক্তের আলপনাগুলো আসলে বৌদ্ধ তন্ত্রযানের এক একটা প্রতীক, আর এগুলোর সাথে পরিচয় আছে মাইকেল আঙ্কেলের। এর মানে আজ অয়নকে এই প্রাচীন আধিভৌতিক গুম্পায় বলি দিতে চলেছে এই পিশাচ সিদ্ধ বৌদ্ধ তান্ত্রিকরা। সেই মুহূর্তে দেখতে পায় সঞ্চারীকে চিৎকার করে জড়িয়ে ধরে অয়নকে। পাগলের মতো করতে থাকে। অদ্ভুত এক সাপের মতন লাগে সঞ্চারীকে। সে যেন আজ কোনো মায়াবিনী ছলনাময় কুহকিনী এক নারী। অয়ন আজ যৌন নেশায় মত্ত। সঞ্চারীর দেহের উত্তাপে অয়ন যেন ফিরে পায় বাস্তব চেতনা, তার বোধ, তার লুপ্ত চিন্তা শক্তি। ধীরে ধীরে নিজেকে পোশাক মুক্ত করে সঞ্চারী। নগ্ন অয়নের রক্তের আলপনা দেওয়া শরীরটার সাথে নিজের নগ্ন শরীরটা মিশিয়ে দেয় সঞ্চারী। তারপর মেতে ওঠে অদ্ভুত মায়াবীর অতিক্রিয়ায়। তাদের শীতকালে সমস্ত পাইন বন যেন কম্পিত হতে থাকে। মাইকেল আঙ্কেল বুঝতে পারে সঞ্চারী আর অয়নের সেই সঙ্গমে কোনো পাপ নেই।
পবিত্রতা আছে, আর এই পবিত্রতার কাছে কোথাও গিয়ে যেন হেরে যাচ্ছে অশুভ এই মায়াবী শক্তি। মাথা কাজ করে না মাইকেল আঙ্কেলের। চেতনা বাহ্য জ্ঞানহীন হয়ে কখন যেন জ্ঞান হারায় বুঝতে পারে না এই প্রবীণ ব্যক্তিটি। চোখ খুলে দেখতে পায় পাইন বনে হাজার পাখির ডাক। সূর্যের আলো প্রবেশ করে ঝলমল করছে সারা পাহাড়, আর তার পাশেই বসে আছে অয়ন আর সঞ্চারী। সঞ্চারী মুখ টিপে হেসে বলে, চলো মাইকেল আঙ্কেল, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিতে হবে। হোমস্টেতে চলো। অয়ন গিয়ে বসন্ত দাজুকে বলে এসেছে আজ আমরা দার্জিলিং যাব। অয়ন মিষ্টি হেসে এগিয়ে যায় হোমস্টের দিকে। মাইকেল আঙ্কেলের জিজ্ঞাসু মুখের দিকে তাকিয়ে সঞ্চারী বলে, তুমি ঠিকই বলেছিলে, সব যুদ্ধের শেষে শুধু ভালোবাসাই জিতে যায়। আর পৃথিবীর সবচেয়ে দামি সবচেয়ে অমূল্য জিনিস হলো পবিত্র ভালোবাসা। সোরেঙের পাহাড়ের মেঘ কাটতে থাকে, আর ধীরে ধীরে রোদের দেখা মেলে। শান্ত পাহাড়ে যেন খুশির ছটা। মাইকেল আঙ্কেল বুঝতে পারে শত যুদ্ধের শেষেও জেতা যায় যদি তুমি ভালোবাসতে পারো প্রাণ দিয়ে। সেটাই করে দেখিয়েছে সঞ্চারী। শেষ হলো আজকের গল্প সোরেঙ্গের মেঘ। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানান, এবং অবশ্যই জানাবেন আপনারা কীরকম গল্প শুনতে চাইছেন। আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস, আর এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের চ্যানেলে দুটো অন্যরকম গল্প আসতে চলেছে। অন্যরকম বলতে স্বাধীনতা রিলেটেড বা আমাদের দেশকে নিয়ে। স্পাই থ্রিলার তো বটেই, সঙ্গে আরও একটি অন্যরকম গল্প আসতে চলেছে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রোমাঞ্চ গাথা। বন্ধ করুন চোখ, রোমাঞ্চ শুরু হোক।